সূচকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সূচক শুরু করার আগে আমরা বিগত সালের প্রশ্নগুলো আগে দেখি। কি কি প্রশ্ন আসছে, মানে কি ধরনের প্রশ্নগুলো আসে। দেখেন, সর্বশেষ 46তম বিসিএস এখানে একটা সূচকের প্রশ্ন আসছে। হাফ ইন্টু 2 টু দি পাওয়ার x - 3 প্লাস 1 সমান 5 হলে এক্স এর মান কত। দেখেন, প্রশ্নটা কি ধরনের সূচকের, তবে এটা একটা ইকুয়েশন, তাই না? এটা ইকুয়েশন আসছে, কিন্তু এটা একটু মাথায় রাখবেন যে কোন ধরনের প্রশ্নগুলো আমাদের সূচকের আসে। 45তম বিসিএস এ দেখেন, এখানেও সূচকের একটা প্রশ্ন আসছে যে 2 টু দি পাওয়ার x+7 সমান 4 টু দি পাওয়ার x+2 হলে এক্স এর মান কত। এটাও একটা ইকুয়েশন। 44তম বিসিএস এ এটাও একটা ইকুয়েশন, একটা ইকুয়েশন থেকে এখানে এক্স এর একটা মান বের করতে বলছে, এটা 44তমতে আসছে। আর 43তে এখানে দেখেন 4 টু দি পাওয়ার x+4 টু দি পাওয়ার 1 - x=4 হলে এক্স এর মান কত। এটাও একটা ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে এক্স এর মান বের করতে বলছে। 41তমতে এখানে দেখেন, এটা যদিও একটা জটিল সংখ্যার প্রশ্ন, এটা জটিল সংখ্যার যে ক্লাস নিচ্ছে সেখানে দেখাইছি, সেভাবে করাই ভালো হয়। ওকে, 42তমতে আসেনি সূচক থেকে কোনো প্রশ্ন, 42তমটা বিশেষ বিসিএস ছিল। 40তমতে দেখেন এখানে একটা প্রশ্ন আসছে, এটাও একটা ইকুয়েশন, হ্যাঁ এটাও কিন্তু একটা ইকুয়েশন। 39তম বিসিএস এ এখানে একটা প্রশ্ন আসছে, এটাও একটা ইকুয়েশন থেকে কিন্তু প্রশ্ন আসছে। 38তমতে আসছে, সেটাও ইকুয়েশন। 36তম বিসিএস এ একটা প্রশ্ন আসছে, তবুও সেটা কি ইকুয়েশন থেকে আসছে। 35তমতে সেখানেও ইকুয়েশন থেকেই প্রশ্ন আসছে। তার মানে আমরা দেখলাম যে 35 থেকে 46 পর্যন্ত, 46 পর্যন্ত প্রত্যেকটা বিসিএস এ সূচক থেকে প্রশ্ন আসছে। শুধুমাত্র 42তম বিসিএস এ আসে নাই। এবং প্রশ্নগুলো বেশিরভাগই কি ইকুয়েশন থেকে আসছে। আমরা এই ক্লাস থেকে 1 মার্ক কনফার্ম করতে পারবো ইনশাল্লাহ। কিভাবে? আমরা পুরো ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করি, আমরা অবশ্যই গুরুত্ব বেশি দিব এই ইকুয়েশন টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলোতে, কারণ দেখতেছি বিসিএস এ এই টাইপের ম্যাথগুলি বেশি আসে। তাই বলে কি অন্য টাইপের ম্যাথ আসবে না? অন্য টাইপের ম্যাথও আসতে পারে। তো চলেন আমরা তাহলে সূচকের ক্লাস শুরু করি। তো সর্বপ্রথম আমরা জানবো যে সূচকটা আসলে কি। 3a টু দি পাওয়ার 4, এখানে এই যে সামনে যে 3, এটার নাম কি কেউ বলতে পারেন? এটাকে বলা হয় সহগ। এই তো আপনারা পারেন। তাহলে এটার নাম হলো সহগ। আচ্ছা, আর এই যে এ, এটার নাম হলো, ইংরেজিতে বলে এটাকে বেস, বাংলায় বলে ভিত্তি, বা আরেকটা বাংলা এটার নাম আছে নিধান। তো আমরা বেস বা ভিত্তি বলে চিনি ভালোভাবে, ঠিক আছে? হ্যাঁ, চলক ঠিক আছে, চলক ঠিক আছে। তবে এখানে যেহেতু একটা এই উপরে একটা সংখ্যা আছে, এই জন্য এটা এই চলকটাকে আমরা কি ধরলাম? বেস ধরলাম, ভিত্তি ধরলাম, এটা চলক। ওকে, ঠিক আছে। আর উপরের যেটা, এইটার নাম হচ্ছে সূচক, বাংলায় সূচক বা ঘাত, ইংরেজিতে বলে পাওয়ার। এখন আমরা ক্লাস 6-এ উঠে এই বীজগাণিতিক রাশির যোগ শিখছি। যেমন ধরেন 3a+4a, আমি যোগ করতেছি। যোগ করলে কি হয়? এই যে সামনের যে সূচকগুলো, সামনের যে সহগগুলো আছে, সহগগুলো যোগ হয় যদি চলকগুলো একই হয়। যেমন এখানেও এ আছে, এখানেও এ আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি, এই যে 3টা এ আর 4টা এ মিলে 7টা এ, সহগগুলো যোগ হইলো। কিন্তু যদি গুণ হয়, যেমন ধরেন আমি লিখলাম a টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার 4, যদি এরকম গুণ থাকে, আর এই যে আমাদের বেস বা ভিত্তি বা চলকটা যদি একই হয়, দুই জায়গায় কিন্তু দেখেন এখানেও এ আছে, এখানেও এ আছে, উপরের যে সূচকটা যে পাওয়ারটা, এটা 3 এটা 4, গুণের ক্ষেত্রে এই পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। কিভাবে? দেখেন এখানে 3টা এ আছে, তার মানে আমরা এ গুণ এইভাবে এ লিখতে পারি। আর এখানে গুণ দিয়ে আরো 4টা এ আছে, এখানে আমরা তাহলে আরো 4টা এ লিখতে পারি। টোটাল কয়টা এ হইলো? 7টা। এখন আমি কি সামনে এই 7 লিখবো না? অবশ্যই উপরে লিখবো। এই 7 আসছে কিভাবে? এই যে এখানকার 3টা আর এখানকার 4টা কিন্তু যোগ করে আসছে, অর্থাৎ 3+4। এটা সবার ক্লিয়ার যে সূচকে এই 7-এ হবে না, কিন্তু 7-এ এইখানে সূচকের ক্ষেত্রে, সূচকের ক্ষেত্রে যদি এই ভিত্তি দুইটা একই হয় আর মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ার দুইটা কি হবে? যোগ হবে। পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। এখান থেকে একটা সূত্র শিখলাম, এই a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এইটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m+n। তাহলে আমরা এটাকে বিপরীতভাবে এইভাবে লিখতে পারি না? a টু দি পাওয়ার m+n যদি থাকে, তাহলে আমরা যদি এটা ভেঙ্গে ভেঙ্গে লিখি, তাহলে এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m, তাহলে এখানে যোগ আছে, তাহলে এখানে গুণ চিহ্ন হবে a টু দি পাওয়ার n। এইটা সমান যদি এটা লেখা যায়, উল্টোভাবে আমি এটা সমান এটা লিখতে পারি না? একই জিনিস। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, দেখি। a টু দি পাওয়ার 3 ইন্টু b টু দি পাওয়ার 4, এইটা সমান নাম্বার 1 ab টু দি পাওয়ার 7, নাম্বার 2 a3 b4, কোনটা সঠিক বলেন তো দেখি, 1 নাকি 2?
কেউ কেউ বলছেন এক, বেশিরভাগই দেখতেছি দুই। এক এবং দুই এর মধ্যে আমরা দুই ধরনের ফলাফল পাচ্ছি। আচ্ছা, দেখেন যারা এক বলছেন, আমি কি বলছিলাম, দেখেন এই যে এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার ফোর, অর্থাৎ আমি যখন লিখছি এ এর উপরে পাওয়ার থ্রি ইন্টু এ টু দি পাওয়ার ফোর, এইখানেও এ এইখানেও এ, দুইটা ভিত্তি একই যদি হয় আর মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, তখন পাওয়ার দ্বয় যোগ হয়, তিন এবং চার যোগ হয় তখন। কখন? যখন ভিত্তি দুইটা একই থাকবে। যদি এক না থাকে, যদি এরকম থাকতো এ টু দি পাওয়ার থ্রি ইন্টু বি টু দি পাওয়ার ফোর, তাহলে তো আমি এখানে কিছু করতে পারতেছি না, এটা আলাদা এটা আলাদা, এটা এটার সাথে তো এটা সম্পর্ক নাই, তখন এটা আলাদা আলাদা ভাবেই থাকবে। দুইটাই ঠিক না, না দুইটা ঠিক না, এটা তো সব, এটা তো ভুল, এটা ভুল, এটা ভুল। এটা দ্বারা বোঝাচ্ছে কি জানেন? এটা দ্বারা কি বোঝাচ্ছে? এ বি টু দি পাওয়ার সেভেন দ্বারা বোঝাচ্ছে এর উপরে সেভেন, বি এর উপরেও সেভেন। তো এখানে কি এর উপরে সেভেন বি এর উপরে সেভেন এরকম কিছু আছে? এরকম কিছু তো নাই, এটা ভুল। আমরা এরকম পাওয়ার দুইটা যোগ করতে পারবো তখনই যদি বেস দ্বয় সেম হয়, এইটা মাথার মধ্যে ঢুকাই নেন। যদি বেস দ্বয় সেম হয়, ধরেন যদি গুণ না থাকে, ভাগ থাকে, তাহলে কি হবে? ধরেন আমি লিখলাম এ টু দি পাওয়ার ফাইভ, নিচে লিখলাম এ টু দি পাওয়ার থ্রি। এবার দেখেন তো, এই এ টু দি পাওয়ার ফাইভ মানে কি? পাঁচটা এ আছে না? এ গুণ এ গুণ এ গুণ এ ইন্টু এ, পাঁচটা এ লিখলাম। আর এ কিউব মানে কি? দুইটা এ, তিনটা এ আছে না? এবার দেখেন তো উপরে নিচে, এইখানকার একটা এইখানকার একটা এইখানকার 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 এখানে, এগুলো কাটা যায় না? থাকে কি? থাকে কি? শুধুমাত্র এ স্কোয়ার থাকে না? এখানে পাওয়ার কি হইলো? দুই হইলো। এবার একটু খেয়াল করেন তো দুই কেন হইলো? এইখানকার তিনটা আর এইখান থেকে তিনটা বাদ গেছে না? এখানকার পাঁচটা ছিল, পাঁচটা থেকে এই নিচের তিনটা বাদ গেছে না? কিভাবে গেছে? এই যে এখানে পাঁচ এখানে তিন, তার মানে এই দুই আসছে কিভাবে? এই পাঁচ থেকে তিন বিয়োগ করে আসছে। তার মানে আমি এখানে বলতে পারি ভাগের ক্ষেত্রে পাওয়ার দা কি হয়? বিয়োগ হয়। অর্থাৎ এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই এ কিউব, এটাকে লিখতে পারি এই পাঁচ মাইনাস তিন সমান কত? এ স্কোয়ার। অবশ্যই এখানে কি হইতে হবে? ভিত্তিদ্বয় সেম হইতে হবে। ভিত্তিদ্বয় কি হইতে হবে? সেম হইতে হবে। এবার তাহলে এটা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি না, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই, যদি এ টু দি পাওয়ার এন থাকে তাহলে এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এই যে নিচের যেটা থাকবে সেটা, মাইনাস কিন্তু নিচেরটা। তাহলে এইটা একটা সূত্র শিখলাম। তাহলে আমরা দুইটা সূত্র শিখে ফেলছি। কারো কোনো সমস্যা আছে এই দুইটাতে? এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি কে কে উত্তর দিতে পারেন। ধরেন আমি লিখলাম এ কিউব, নিচে লিখলাম এ কিউব, এটার মান কত হবে? এটার অ্যান্সার কত দেখি? বলো তো দেখি এটার অ্যান্সার কত? শূন্য নাকি এক? কোনটা হবে, শূন্য নাকি এক? এখানে এক হচ্ছে, তাই না? এই যে এ কিউব আর এ কিউব কাটা যায়, কাটা গেলে এক হয়। এ কিউব আর এ কিউব কাটা গেলে এক হয়, উপরে নিচে কাটাকাটি গেলে এক হয়। ওকে, এবার আমি কাটাকাটি করলাম না। তাহলে আমি জানি তো এটা সমান এক হয়, এটার মান যে ওয়ান, এটা তো আমরা জানি। একটু আগে একটা সূত্র দেখলাম না, এই যে ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। ভাগ থাকলে যদি ভিত্তিদ্বয় সেম হয় তাহলে পাওয়ারগুলো কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। এখানে ভিত্তিদ্বয় সেম না, এখানে কি ভাগ আছে না? তাহলে কি আমি এটাকে এইভাবে লিখতে পারি থ্রি মাইনাস থ্রি? এটা এই যে এ কিউব ডিভাইডেড বাই এ কিউব, এটাকে কি এইভাবে লেখা যায়? যায় না? অবশ্যই লেখা যায়। আর এটার মান কত? আমি একটু আগেই দেখলাম যে এটার মান ওয়ান। আচ্ছা, তিন থেকে তিন বিয়োগ করলে কত হয়? তিন থেকে তিন বিয়োগ করলে কত হবে? শূন্য হবে না? তাহলে তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য হয়, তার মানে এর উপরে পাওয়ার শূন্য। তাহলে এর উপরে পাওয়ার শূন্য মানে তার মান কত? ওয়ান। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম কোনো কিছুর উপর পাওয়ার যদি শূন্য দেই, কোনো কিছুর উপর পাওয়ার যদি শূন্য দেই তার মান ওয়ান হবে, তবে সেই কোনো কিছুটা শূন্য হইতে পারবে না। সেই কোনো কিছুটা কি হইতে পারবে না? শূন্য হইতে পারবে না। শূন্য বাদে যে কোনো কিছুর উপর পাওয়ার যদি শূন্য হয় তার মান ওয়ান। আমি যদি এ স্কোয়ার দিয়ে বন্ধনী দিলাম, একটা প্রথম বন্ধনী দিয়ে তার উপরে একটা থ্রি দিলাম, এটার মানে কি? দেখেন তো, এই যে এ কিউব তার মানে কি? তিনটা এ এইভাবে গুণ আছে না? তিনটা এ এইভাবে গুণ আছে না? ফার্জেল দুইয়ের উপরে কেন? আমি যদি এরকম করে ফার্জেলের উপরে পাওয়ার শূন্য দেই তার মান ওয়ান। শুধু দুই কেন, আমি যদি একশোর উপরে পাওয়ার শূন্য দেই তার মান ওয়ান। আমি বলছি যে কোনো কিছুর উপরে পাওয়ার দিলে তার মান, যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান ওয়ান হবে। এটা শুধু শূন্যর উপরে বাদ দিয়ে। তাহলে এ কিউব মানে তিনটা এ গুণ আছে, এখানে এ স্কোয়ার উপরে, এইটা পুরোটার উপরে তিন আছে। তার মানে কি আমি কি এটাকে এইভাবে লিখতে পারি না?
এ স্কোয়ার একটা, আরেকটা এ স্কোয়ার, আরেকটা এ স্কোয়ার, এভাবে লেখা যায় না? এ স্কোয়ারের উপরে পাওয়ার থ্রি, তার মানে আমি তিনটা এ স্কোয়ার এভাবে গুণ আকারে আছে। এইবার দেখেন এইখানেও এ, এইখানেও এ, এইখানেও এ, এবং মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে ভিত্তিগুলো সেম, গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে, 2 যোগ 2 যোগ 2 সমান কত? a⁴ 6। এবার একটু খেয়াল করেন, এইখানে কয়টা দুই যোগ করছি? কয়টা দুই যোগ করছি? তিনটা দুই, তাই না? এই 2 যোগ 2 যোগ 2 যে কথা, এটাকে এই যে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয় কিভাবে? এই যে তিনটা দুই এরকম করে কি হয়? 6 হয়। তাহলে এই 6 কিভাবে পাইছি? এই 2 এবং 3 গুণ করে পাইছি, এই 2 এবং 3 গুণ করে পাইছি। তাহলে আমরা এখানে কি বুঝলাম? পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ার দুটা কি হয়? গুণ হয়। মানে এ স্কোয়ার তার উপরে থ্রি যদি থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a2 × 3। পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ার দুটা কি হচ্ছে? গুণ হচ্ছে। এটা সবার ক্লিয়ার? 4 নম্বর সূত্র শিখে ফেললাম, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটা পরস্পর কি হয়? গুণ হয়। এবার আপনাদের জন্য একটা প্রশ্ন, আমাকে এই প্রশ্নের উত্তর দেন। ধরেন এ স্কোয়ার তার উপরে পাওয়ার থ্রি, এইটার মান কি হবে বলেন তো দেখি? এটার মান কি এই নাম্বার ওয়ান a⁴ 6, নাম্বার টু a⁴ 8, কোনটা হবে বলেন তো দেখি? ওয়ান নাকি টু? ওয়ান নাকি টু? কেউ বলছেন ওয়ান, কেউ বলছেন টু, আবার কেউ কেউ বলছেন একটাও না। আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি আগেরটা আর এইটার মধ্যে পার্থক্যটা কোথায়। এ স্কোয়ার তার উপরে পাওয়ার থ্রি আগে ছিল এটা, তাই না? এটাকে আমরা a2 × 3 লিখছি। কেন লিখছি এটা? এই এ স্কোয়ার তিনবার আছে, এ স্কোয়ার তিনবার ছিল, এইভাবে এ স্কোয়ার তিনবার ছিল, এই জন্য আমি লিখছি a2 × 3, তাই না? এটাকে এইভাবে লিখছি। কিন্তু এই থ্রি, এই থ্রি শুধুমাত্র টু এর পাওয়ার, এই থ্রি শুধুমাত্র টু এর পাওয়ার, আর এই টু কিন্তু এর উপরে আছে। তার মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ তখনই হবে যদি বন্ধনী দেওয়া থাকে। এই যে এরকম আমি বন্ধনী দিছি, এর আগে বন্ধনী দিছি, এইখানে বন্ধনী দেওয়া হয় নাই, এইখানে পাওয়ারের উপর পাওয়ার গুণ হবে না। এটা ভুল, এটা ভুল, এইটা রাইট। মানে এই থ্রি শুধুমাত্র টু এর উপরে আছে, টু এর উপরে, আর এই থ্রি পুরোটার উপরে আছে। আমরা কি এটুকু বুঝতে পারছি? এই যে নিচের যে থ্রিটা, এটা পুরোটার উপরে আছে, কিন্তু উপরের অঙ্কের যে থ্রিটা, এই থ্রি শুধুমাত্র টু এর উপরে, শুধুমাত্র টু এর উপরে। এই জন্য পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে, এইভাবে অন্ধবিশ্বাস করা যাবে না। কি করতে হবে? আগে দেখবো বন্ধনী আছে কিনা, যদি বন্ধনী থাকে তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেগুলো গুণ হবে। যদি বন্ধনী না থাকে, যে এরকম থাকে, তাহলে এই থ্রি শুধুমাত্র টু এর পাওয়ার। আমরা বুঝতে পারছি কি এটা? তাহলে আমরা এই যে এটাকে, এটাকে যদি আমরা এর উপরে এম, তার উপরে পাওয়ার এন থাকে, এটাকে লিখতে পারি a⁴m × n, এইভাবে লিখতে পারি। বাট যদি এরকম থাকে এর উপরে এম, এম এর উপরে এন, এটাকে কখনোই আমরা m × n লিখতে পারবো না। তাহলে পার্থক্য কে তৈরি করে দিচ্ছে? শুধুমাত্র একটা বন্ধনী তৈরি করে দিচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে বন্ধনী আছে বলে পাওয়ারের উপর পাওয়ার গুণ হচ্ছে, এখানে বন্ধনী নাই মানে, বন্ধনী নাই মানে এই এন শুধুমাত্র এম এর উপরে আছে, এটা একটু মাথায় রাখবেন। থ্রি এ স্কোয়ারটা কখন হবে? থ্রি এ স্কোয়ার কখন হবে? ধরেন এই যে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ এ স্কোয়ার, এই একটা এ স্কোয়ার, এই একটা এ স্কোয়ার, এই একটা এ স্কোয়ার, এখন হবে থ্রি এ স্কোয়ার। যদি গুণ চিহ্ন না না থাকে, যোগ চিহ্ন থাকে, এরকম এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, তখন থ্রি এ স্কোয়ার। আর a⁴ কিভাবে? টু এর উপর পাওয়ার থ্রি, এটার মানে কি? টু এর উপর পাওয়ার থ্রি মানে কি? টু এর উপর পাওয়ার থ্রি মানে 2 × 2 সমান 8। এখন এই পুরোটা এর উপরে পাওয়ার হিসেবে আছে, পুরোটা এর উপরে পাওয়ার হিসেবে আছে, এইটা পুরোটাই। তাহলে কি তার মানে কি? এটার মান কত? এটার মান 8, এটার মান 8, তাহলে এটা সমান a⁴8। আমরা এবার পরের সূত্র যাই। 3 × 4 তার উপর যদি আমি স্কোয়ার দেই, আচ্ছা 3 এবং 4 গুণ করলে 12, তার মানে 12-র উপর স্কোয়ার, তাহলে 12-র উপর স্কোয়ার মানে কত? 144। এবার এই দেখেন আমি 3 × 4 তার উপর স্কোয়ার ছিল, তার উপর স্কোয়ার ছিল, তাহলে 3 এবং 4 আগে গুণ করছি, 3 এবং 4 আগে গুণ করছি, গুণ করে 12 হয়েছে, 12-র উপর স্কোয়ার। এটা হিসাব করে দেখলাম 144 হয়। ওকে, এবার আমি আগে গুণ করলাম, তারপর স্কোয়ার করলাম। আমি যদি এই থ্রির উপর আগে স্কোয়ার দেই, তারপর 4-এর উপর স্কোয়ার দিই, তাহলে দেখি কি হয়। 3-এর উপর স্কোয়ার দিলে 9,
ইন্টু 4-এর উপর স্কোয়ার দিলে 16, 9 এবং 16 গুণ করলে 144 হচ্ছে। তার মানে আমি আগে গুণ করে যদি পরে স্কোয়ার করি তাদের সমস্যা নাই, আর আগে স্কোয়ারটা দিয়ে আগে স্কোয়ারের হিসাব করে শেষে যদি গুণ চিহ্ন গুণ করি তাতেও কোনো সমস্যা নাই, দুইটার মান কি একই আসতেছে। তার মানে এই যে 3 × 4 তার উপর যে স্কোয়ারটা আছে এই স্কোয়ার 3-এর উপরেও আছে, 4-এর উপরেও আছে। তার মানে আমি যদি এইভাবে লিখি a × b, তার উপরে যদি একটা এম দেই, তার মানে এই এম এর উপরেও আছে ইন্টু বির উপরেও আছে, তাই না? তাহলে এটা থেকে এটা লেখা যায় a × b, তার উপরে এম যদি থাকে তাহলে এই এম এর উপরেও থাকবে, বি এর উপরেও থাকবে। এটুকু কি বুঝতে পারছি আমরা? এটা কিন্তু আরেকটা সূত্র শিখে ফেললাম। এটা যদি বুঝে থাকি তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। ধরেন a+b তার উপরে স্কোয়ার সমান a² + b² লেখা যাবে কি না? হ্যাঁ অথবা না? আমি একটু আগে বললাম এই স্কোয়ার তাহলে এর উপরেও আছে বির উপরেও আছে, তাহলে এটা কি লেখা যাবে কি না? আচ্ছা, এখানে আমি না দেখতেছি, কেউ বলছেন হ্যাঁ। হ্যাঁ না দুই ধরনের উত্তরই আছে, হ্যাঁ এবং না দুই ধরনের উত্তরই আছে। যাওয়ার তো কথা, লিখি না কেন? আচ্ছা, ওকে, এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না। একটু খেয়াল করেন এই স্কোয়ার মানে কি? এই স্কোয়ার মানে a+b ইন্টু a+b। আমরা এই দুইটা গুণ করলে আমরা এরকম পাবো a² + 2ab + b²। তাহলে একটু আগে লিখলাম তখন কেন এরকম হলো না? দেখেন একটু আগে লিখছিলাম ab, তার উপর স্কোয়ার ছিল, তার মানে ab ইন্টু ab। এই a আর a গুণ করলে a², বি আর বি গুণ করলে b²। দুইটার মধ্যে পার্থক্যটা কি? এইখানে ছিল যোগ চিহ্ন আর এখানে ছিল গুণ চিহ্ন। দেখেন যোগ থাকার কারণে গুণটা একটু আলাদা হয়ে গেছে, যোগ থাকার কারণে এখানে a+b আর a+b গুণ করলে এই ফলাফলটা আসতেছে, কিন্তু আমি যদি এ বি আর এ বি গুণ করি তখন a²b² আসতেছে। তার মানে এরকম আবার যোগ থাকলে কেউ এই পাওয়ারটা শুধুমাত্র এ আর বি এর উপরে হিসাব করা যাবে না, কেউ এরকম হিসাব করিয়েন না। যদি গুণ চিহ্ন থাকে, এরকম গুণ চিহ্ন থাকে তাহলে আমি বলতে পারি a² × b²। গুণ থাকলে দিতে পারবো, যোগ বা বিয়োগ থাকলে পারবো না। যারা হ্যাঁ উত্তর দিয়েছিলেন এবার বুঝতে পারছেন গুণ থাকলে কি এরকম পাওয়ারটা বন্টন করে দিতে পারবো প্রত্যেকের উপরে, কিন্তু যোগ বা বিয়োগ থাকলে পারবো না, শুধুমাত্র গুণ ভাগের ক্ষেত্রে যাবে। এখন দেখেন আমি এখানে যেমন দেখাইলাম যে a+b যদি গুণ থাকে এরকম পাওয়ারটা বন্টন করে দিচ্ছি, ভাগ থাকলেও দেওয়া যায়। আমি এটা ডিটেলসটা দেখালাম, যদি a/b⁴ হয় এই পাওয়ারটা আমি বন্টন করে দিতে পারি এইভাবে a⁴m/a⁴n, এইভাবে দেওয়া যায়। গুণের ক্ষেত্রেও দেওয়া যাবে। দেওয়া যাবে না কখন? যোগ এবং বিয়োগের ক্ষেত্রে দেওয়া যাবে না। তাহলে এই দুইটা একটু মাথায় রাখবো, পাওয়ারগুলো কি প্রত্যেকের উপরে আছে এটা আমরা মনে রাখবো। ও এখানে b⁴m হবে, সরি এটা b⁴m, এই এম এর উপরেও আছে বি এর উপরেও আছে। ওকে, আমি এখানে লিখলাম 1/a⁴n। আচ্ছা, ওয়ানের পরিবর্তে আমি a⁴0 মানে 1 লেখা যায় কিনা? ওয়ানের পরিবর্তে a⁴0 দেওয়া যাবে না বলেন তো? আমি জাস্ট এটা লিখলাম, এটা সমান কি আমি এইভাবে লিখতে পারি না a⁴0 / a⁴n? লেখা যায় কিনা? কারো দ্বিমত থাকলে বলতে পারেন যে এটা লেখা যাবে না, কারো দ্বিমত থাকলে বলতে পারেন যায়। এইবার একটু খেয়াল করেন, এইবার আমরা আবার প্রথম সূত্রে চলে যাব। এখানেও এ আছে এখানেও এ আছে, মানে ভিত্তি দুইটা সেম, মাঝখানে ভাগ চিহ্ন আছে, তাহলে ভাগ থাকলে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। তাহলে একটা এ, এই উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, তাহলে শূন্য থেকে কোনো কিছু বিয়োগ করলে কি হবে? সেটাই হবে a⁴ তার মানে আমরা এখানে আরেকটা সূত্র পেয়ে গেলাম যে 1/a⁴n, এটাকে এই পাওয়ারটা যদি উপরে উঠে যায় তখন এটা মাইনাস হয়। 1/a⁴n সমান a⁴ কি -n। বুঝতে পারছি? ওই যে আমরা এতদিন লিখছিলাম যে 2 ইনভার্স 1 মানে 1/2, বা 1/2 ইনভার্স 1 সমান 2, এই হচ্ছে সেই সূত্র। তাহলে 1/a⁴n সমান a 1 যদি লিখতে পারি আমরা, তাহলে এর বিপরীত সূত্রটা একটু দেখি তো। ধরেন আমি লিখলাম 1/a⁴ নিচে a⁴ আছে, তাহলে কি হয়? এই ওয়ানের পরিবর্তে লিখতে পারি a⁴0, নিচেতে 1 a⁴ -n আছে,
এইবার হবে এই যে ভিত্তিদ্বয় সেম, ভাগ চিহ্ন আছে, তাহলে জিরো মাইনাস এই যে নিচের পাওয়ার পুরোটাই এই যে মাইনাস সহ, তাহলে মাইনাস এন। তাহলে কি হয়, এ টু দি পাওয়ার, শূন্য থেকে কোনো কিছু বিয়োগ করলে ওইটাই হবে, এই মাইনাসে মাইনাসে প্লাস এন। তাহলে দেখেন আমরা এখানে যে সূত্র দুটা দেখলাম, ওয়ান বাই এ টু দি পাওয়ার এন সমান লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস এন। আবার আবার যদি এরকম থাকে ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এন, এটাকে লিখতে পারবো এ টু দি পাওয়ার এন। এই সূত্র দুইটা কি বুঝতে পারছি? গোলমাল হয়ে যাচ্ছে, সিদ্দিকুর রহমানের গোলমাল হয়ে যাচ্ছে দেখছেন। এই ধরেন ওয়ান বাই, এখানে আছে সিদ্দিক, হ্যাঁ, সিদ্দিকের উপরে পাওয়ার হিসেবে আছে এন। এই যে নিচে সিদ্দিক তার উপরে পাওয়ার এন, এটাকে তাহলে উপরে যদি আমি ওয়ান ডিভাইডেড বাই না রেখে আমি যদি লিখি এরকম সিদ্দিক টু দি পাওয়ার, এই এনটা এখানে প্লাস আছে তো এখানে মাইনাস এন হয়ে যাবে, মানে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে, এই যে ওয়ান ডিভাইডেড বাই ছিল, চেঞ্জ হয়ে গেল। আর যদি এরকম থাকে ওয়ান ডিভাইডেড বাই, এই সিদ্দিকের উপরে যদি এখানে মাইনাস এন থাকে, তখন এই মাইনাসটা এখানে কি হয়ে যাবে, সিদ্দিকের উপরে প্লাস হয়ে যাবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এবার এই সূত্রটা একটু ভালো করে একবার নজর দেন সবাই, এই সূত্রটা একটু মনোযোগ দিয়ে 30 সেকেন্ড একটু তাকান, এই নিচেরটা ওয়ান বাই এ ইনভার্স এন সমান এ টু দি পাওয়ার এন, এটা একটু মনোযোগ দিয়ে একটু তাকান 30 সেকেন্ড। এইবার দেখেন তো আমি কি এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এন সমান ওয়ান ডিভাইডেড বাই এ ইনভার্স এন, এটা লিখতে পারি না? এটা লিখতে পারি না? একটু আগে যেটা তাকাইছেন সেটা কিন্তু লিখছি, সেটা লিখছি। আচ্ছা, এটাকে আমি যদি এইভাবে লিখি বি, আর একটা সূত্র লিখলাম বি টু দি পাওয়ার এন সমান ওয়ান বাই বি ইনভার্স এন, এটাও লেখা যায়, একই কথা। এখানে শুধু আমি এর জায়গায় বি দিছি, দুইটা একই কথা, দুইটা কিন্তু একই কথা। এবার আসেন আমরা আরেকটা সূত্র শিখবো, এ বাই বি তার উপরে পাওয়ার যদি এন থাকে, দেখেন এ বাই বি তার উপরে পাওয়ার এন, তাহলে এটাকে আমরা তো এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন। একটু আগে আমরা এই সূত্র শিখছি যে পাওয়ারগুলো বন্টন করে দেওয়া যায়, প্রত্যেকের উপরে দেওয়া যায়, দিয়ে দিলাম এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন। এবার দেখেন এই এ টু দি পাওয়ার এন এর জায়গায় আমি অবশ্যই এটা লিখতে পারি এ টু দি ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এন, আর এই বি টু দি পাওয়ার এন এর জায়গায় অবশ্যই আমি এটাও লিখতে পারি, লেখা যায়। আমি এই দুটা যে উপরে লিখে রাখছি, সুন্দর করে লিখে রাখছি, আপনাদের এই জন্য এতক্ষণ এই দুটো পড়াইলাম। এবার এই যে উপরে একটা ভগ্নাংশ ভাগ নিচে আর একটা ভগ্নাংশ আছে, তাহলে আমরা কি করব, উপরের ভগ্নাংশটা থাকবে ইন্টু নিচের ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে, উপরে বি টু দি পাওয়ার মাইনাস এন নিচে ওয়ান। তাহলে এই দুটাকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে কি হবে, উপরে বি টু দি পাওয়ার মাইনাস এন নিচে এ টু দি পাওয়ার মাইনাস এন, লেখা যায় কি না? তাহলে আমরা এখানে কি লিখলাম, আমি এই লাইনটা পরের পৃষ্ঠায় লিখি আর একবার, এই এ বাই বি তার উপরে এন, এইখান থেকে লিখলাম বি টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার মাইনাস এন। এটা কিন্তু এই যে এখানে আমি প্রমাণ করছি, এই যে সর্বশেষ দেখেন আমি এটাই লিখছি। এবার একটু খেয়াল করেন, এখানেও মাইনাস এন আছে এখানেও মাইনাস এন আছে, যেমন আমি প্রথমেই লিখছিলাম এ বাই বি টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে এখানেও এ এন নিচে বি এন, মানে পাওয়ারটা বর্ণন করে দিছি। তাহলে এইটা থেকে যদি এটা লেখা যায় তাহলে এটা থেকে এটা লেখা যাবে না? যাবে অবশ্যই। দেখেন এখানেও পাওয়ার মাইনাস এন এখানেও পাওয়ার মাইনাস এন, তাহলে দুইটা পাওয়ার একই, তাহলে আমি বি বাই এ লিখে তার উপরে পাওয়ার মাইনাস এন দিতে পারি। এটা করে কি লাভ হইলো, এই যে আরেকটা সূত্র শিখলাম, এই যে আরেকটা সূত্র শিখলাম, সূত্রটা কি জানেন, এই দেখেন এখানে ছিল এ বাই বি তার উপরে এন, আমি এই ভগ্নাংশটাকে বিপরীতকরণ করছি, বি উপরে দিছি এ নিচে দিছি, তখন এইখানে যে এন ছিল সেটা মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেছে, এটাই হলো লাভ। এতক্ষণ ধরে ওয়াজ করলাম এটা দেখানোর জন্য। ঠিক একই রকম ভাবে যদি যদি এটা থেকে এটা লিখতে পারি, তাহলে এটা থেকে আমরা এটাও লিখতে পারবো। মানে যদি এ বাই বি এরকম থাকে এখানে মাইনাস এন থাকে, এক কথায় ভগ্নাংশটা যদি উল্টাই দেই, ভগ্নাংশটাকে উল্টাই দেই, সবসময় এর উপরে যে পাওয়ার থাকবে পাওয়ারের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস এন আছে তাহলে এবার প্লাস এন, এটাই হলো সূত্র। এত কিছু মনে রাখার দরকার নাই, আপনি সূত্র মনে রাখেন, সূত্র মনে রাখেন। এই যে এ বাই বি ছিল, আমি এটা উল্টাই দিলাম, তাহলে উপরে যে পাওয়ার ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে গেছে এখানে এ বাই বি এখানে প্লাস আছে,
উল্টাই দিছি, যে বি এর জায়গায় এ দিছি, এর জায়গায় বি দিছি, ভগ্নাংশটা উল্টাই দিছি। এখানে প্লাস ছিল, যে মাইনাস হয়ে গেছে। সূত্র এইটা। দেখেন, আমরা এই যে রুট এ, এই রুট মানে হচ্ছে এর উপরে পাওয়ার 1/2। এই রুট মানে হচ্ছে এর উপরে পাওয়ার হিসেবে হাফ আছে। এখন এই রুটের এই চিপা চাপা জায়গাগুলোতে যদি কোনো সংখ্যা থাকে, যেমন ধরেন এখানে থাকলো 3, এখানে ধরেন 3, তার উপরে পাওয়ার এরকম যদি থাকে, তাহলে A⁴ 1/3, মানে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা ভগ্নাংশের নিচে হবে। এখানে যে সংখ্যাটা থাকবে সেটা কি হবে? নিচে হবে। আচ্ছা, যদি এরকম থাকে, এখানে 4 থাকে, তাহলে এখানে 1/, A⁴ কি হবে? 1/4। আচ্ছা, রুটের ব্যাপারটা ধরেন এখানে 4 আছে, √4, তাহলে কি হবে? 2, সরি, 4, তার উপরে পাওয়ার হাফ। তার মানে 4 মানে কি আমি জানি, 2 স্কোয়ার, তার উপরে পাওয়ার হাফ। এই যে পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 2 এই যে 2 × ½ তাহলে 2 কাটা গেল, সমান 2। এতদিন যে √4 সমান যে 2 জেনে আসছি, এইভাবে আসছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? এই যে রুটের এই চিপা জায়গাটাতে যা থাকবে সেটা কোথায় হবে? এইখানে কি হবে? 1/, সেটা হবে। এখানে এ থাকে, তাহলে A⁴ কি হবে? 1/n। মানে এখানে যা থাকবে সেটা 1/, যে নিচে চলে আসবে। যদি এরকম থাকে, ধরেন এখানে n থাকলো, এখানে A² থাকলো, A² এর এখানে n আছে, তার মানে কি এই A² তার উপরে পাওয়ার হিসেবে 1/n, A² তার উপরে পাওয়ার হিসেবে 1/n। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়? পাওয়ার পাওয়ার গুণ হয়, এখানে কিন্তু বন্ধনী আছে। তাহলে আমি এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করে দিই, 2 × 1/n। তাহলে এই যে 2 আর 1 গুণ করলে 2, সরি, এখানে এখানে A⁴ 2 আর 1 গুণ করলে 2, আর নিচে হইলো n। তাহলে খেয়াল করে দেখেন, এইখানে যা ছিল সেটা নিচে সব সময়, বাট এখানে যদি অন্য কোনো সংখ্যা আসে সেটা তখন উপরে হয়ে যাচ্ছে, তাই না? আসলে সেটা কি, এই একের সাথে গুণ হয়ে যাচ্ছে, সেটা একের সাথে গুণ হয়ে যাচ্ছে। যেমন ধরেন আমি এখানে n দিলাম, আর এখানে A⁴ ধরেন আমি এখানে 100 দিলাম, তাহলে এটা কি হবে? A⁴ উপরে 100, নিচে n। মানে এই চিপার মধ্যে যা থাকবে সেটা সবসময় নিচে থাকবে, সেটা সবসময় নিচেই হবে। আচ্ছা, একই রকম ভাবে যদি আমি এরকম করে লিখি, যে ধরলাম A⁴ 100, সরি, এখানে দিলাম, এখানে n, এই পুরোটার উপর বন্ধনী দিয়ে 100 দিলাম, তাহলে কি হয় দেখি? দেখি, এই যে ভিতরের টুকুর মানে কি? ভিতরের টুকুর মানে হচ্ছে A⁴ 1/n, এই যে এইটুকু ভিতরের টুকুর মান, তাই না? এই যে ভিতরের টুকু বন্ধনের ভিতরে, তার উপরে পাওয়ার হিসাবে 100 আছে। তাহলে এই যে পাওয়ারে পাওয়ারে গুণ করলে কি হবে? A⁴ 100/n। এক কথায় পাওয়ারটা এইখানে থাক আর পুরোটার উপরে থাক, যেখানেই থাক না কেন সেটা সবসময় উপরেই হবে। শুধুমাত্র এই যে চিপা জায়গায় যা থাকবে সেটা এইখানে এই যে ভগ্নাংশের নিচে হবে। এইটুকু কি মনে থাকবে না আমাদের? তাহলে আমরা এখানে সূত্র যেটা শিখলাম, চলেন আমরা একটু সূত্রটা একটু লেখি। ধরেন এখানে n, এখানে a আছে, তাহলে এটা A⁴ 1/n। যদি এখানে n A⁴m থাকে, তাহলে এখানে হবে A⁴m/n। যদি এইরকম করে থাকে পুরোটার উপরে m, তবু হবে A⁴ কি? m/n। দুইটা একই কথা। এই হলো আমাদের সূত্র। সর্বশেষ সূত্র শিখবো এখন, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য, সেটা আমরা দেখি। সূত্রটা কি? ধরেন আমি লিখলাম A⁴m সমান A⁴n। যদি কোনো ইকুয়েশনের উভয় পাশের ভিত্তি দুইটা সমান হয়, উভয় পাশের যদি ভিত্তি দুইটা সমান হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পাওয়ার দ্বয় অবশ্যই সমান। কি বললাম? এই যে এইখানের ইকুয়েশনের দুই পাশে দুইটা সূচক আছে, সূচক দ্বয়ের কি ভিত্তি দ্বয় যদি সমান হয়, তাহলে পাওয়ার দ্বয় অবশ্যই সমান হবে। তবে এইখানে শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হইল এর মান 0 থেকে বড় হবে, এবং এর মান কখনো 1 হইতে পারবে না। এই দুইটা হইতে পারবে না, মানে 0 থেকে ছোট হইতে পারবে না, সবসময় 0 থেকে বড় এই এর মান। এবং এর মান কখনো 1 হবে না। কেন হবে না? ধরলাম আমি 1 এর উপর পাওয়ার দিলাম, এখানে ধরেন 7,
আর এখানে ওয়ানের উপরে পাওয়ার দিলাম 8। তাহলে এখানেও ভিত্তি এখানেও ভিত্তি, দুইটা ভিত্তি তো সেম। তাহলে এখন আপনারা বলবেন স্যার সূত্র শিখাইছে ভিত্তি দ্বয় সমান হলে পাওয়ার দ্বয় সমান হবে, তাহলে 7 = 8 প্রমাণিত। এই জন্য বলছে ওয়ান কখনো, কারণ ওয়ানের উপর যে কোনো কিছু পাওয়ার দিলে তার মান ওয়ানই হয়, এইটা কিন্তু সমান ঠিক আছে, এটা ভ্যালিড, এটা ভ্যালিড। কিন্তু তাই বলে তো 7 এবং 8 সমান না। এই জন্য এই সূত্রের শর্তে বলে দেওয়া আছে কি এর মান কখনো ওয়ান হবে না। আবার এর মান কেন শূন্য থেকে বড় হইতে পারবে, মানে ঋণাত্মক সংখ্যা কেন হইতে পারবে না, সেটা একটু দেখি তো। ধরেন আমি এর মান নিলাম -2, এর মান -2, তার উপরে ধরলাম এই পাশে দিলাম পাওয়ার হাফ, আর এ পাশেও -2, তার উপরে পাওয়ার হাফ দিলাম। খেয়াল করে দেখেন এটা একটা জটিল সংখ্যা, জটিল সংখ্যা। এই যে কোনো কারণে যদি এই যে আমি -2 দিলাম, বা ঋণাত্মক সংখ্যার উপর যদি পাওয়ারটা মানে ঘাতটা ভগ্নাংশ হয়, সেটা হয়ে যাবে জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার কারণে এটা তো আমাদের এইসব হিসাব কিতাব সব হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে, আমি তো জটিল সংখ্যার মধ্যে যেতে পারি না। এই কারণে এর মান সবসময় শূন্য থেকে বড় হবে, শূন্য থেকে ছোট হইতে পারবে না। তাহলে আমরা এখানে একটা সূত্র শিখলাম। সূত্রটা কি শিখলাম? যদি কোনো ইকুয়েশনের উভয় পাশে উভয় পাশে ভিত্তিদ্বয় সমান হয়, পাওয়ার দ্বয় সমান হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা দিয়েই আমাদের বেশিরভাগ অঙ্ক করতে হবে যা বিসিএস পরীক্ষা আসে। তাহলে আরেকটা সূত্র দেখি, আরেকটা সূত্র কি, যদি যদি পাওয়ার দ্বয় সমান হয়, এইখানেও এম এইখানেও এম, ভিত্তিদ্বয় কি হবে? ভিত্তিদ্বয় সমান হবে। কোনো কারণে যদি আমি কোনো ইকুয়েশনের মধ্যে গিয়ে দেখি যে পাওয়ার দুইটা সমান, তাহলে চোখ বন্ধ করে আমি ভিত্তিদ্বয় সমান লিখে দিতে পারবো। অথবা কোনো কারণে আমি যদি গিয়ে দেখি ভিত্তি দুইটা সমান হয়ে গেছে, তাহলে আমি লিখতে পারবো পাওয়ার দুইটা সমান। তবে এখানে আবার একটা শর্ত আছে, এখানেও আবার শর্ত আছে। আমরা যেমন এই যে এইটা শর্ত দেখলাম, এখানে এটারও শর্ত আছে। শর্তটা কি জানেন? শর্তটা হইল এই যে এখানে ভিত্তি যে দুইটা এ এবং বি, এই ভিত্তি দুইটা কি হবে? দুইটাই শূন্য থেকে বড় হবে, মানে দুইটাই ধনাত্মক হইতে হবে। আর এই যে পাওয়ার, পাওয়ার শূন্য হইতে পারবে না। কেন হইতে পারবে না চলেন আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে জুলিয়া একটা সুন্দর একটা প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন জানেন? উনি একটা প্রশ্ন করছেন যে 2^3 সমান 2^4, এই ক্ষেত্রে তো 3 = 4 হচ্ছে। আচ্ছা, 2^3 এর মান কত বলেন তো দেখি? আর 2^4 এর মান কত? 2^4 এর মান কত? 16। আপনি যে এটা লিখলেন, এটা তো সমান না। 8 এবং 16 তো কখনো সমান হইতে পারবে না। আপনি এমন একটা ইকুয়েশন লিখলেন যেটা আসলে ভ্যালিড না, যেটা ভ্যালিড না, তাহলে তো এটা হবে না। বুঝতে পারছেন? রাইট। আমি এমন একটা ইকুয়েশন লিখতে পারবো না যেটা আসলে ইনভ্যালিড। কিন্তু আমি এই যে ওয়ান দিয়ে যখন লিখছিলাম, ওয়ান দিয়ে আমি কিন্তু এটা ভ্যালিড লিখছি। আমি যে একটু আগে ওয়ান দিয়ে লিখছিলাম 1^7 = 1/8, এটা ভ্যালিড, এটা ঠিক আছে। তাই বলে কি 7 = 8 হবে? এই জন্য শর্তে বলে দিছে ওয়ান হইতে পারবে না, ভিত্তিতে ওয়ান হইতে পারবে না ওই সূত্রের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখন পরের যে সূত্রটা দেখলাম, তাহলে সেই সূত্রের শর্ত দুইটা দেখি একটু চলেন। পরের সূত্রটা দেখলাম কি, যে a⁴m সমান a⁴n যদি হয়, সরি b⁴m যদি হয়, অর্থাৎ পাওয়ার দ্বয় যদি সেম হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a সমান b। তাহলে এখানে শর্তটা দেখলাম কি, এই a অবশ্যই ধনাত্মক হইতে হবে, বিও ধনাত্মক হইতে হবে, এবং এই পাওয়ারটা যেটা, পাওয়ারটা কি হইতে পারবে না? শূন্য হইতে পারবে না। তাহলে এই দুইটা ধনাত্মক না হইতে পারলে, বা যে কোনো সংখ্যা নিলে সমস্যাটা কোথায় হইতো? ধরেন আপনি লিখলেন -2 তার উপরে 2, আবার লিখলেন 2 তার উপরে 2। আচ্ছা, এটার মানও 4, এটার মানও 4। তাহলে এই যে পাওয়ার দ্বয় সেম হইলো, তাহলে আপনি তখন বলবেন যে -2 = 2। তাহলে আমি যদি একটা ধনাত্মক এরকম ঋণাত্মক নেই, তখন এটা সমান হয়ে যাচ্ছে, এটা তো ইনভ্যালিড। এই জন্য বলে দিছে এ সবসময় ধনাত্মক হবে, বিও ধনাত্মক হবে, দুইটাই ধনাত্মক নিতে হবে। এটা বুঝতে পারছি, শর্তটা বুঝতে পারছি। তাহলে পরের শর্তটা দেখি। ধরেন আপনি লিখলেন, আমি এখানে লিখলাম 4 তার উপর 0, আমি লিখলাম এখানে 10 তার উপর 0, দুইটা তো সমান। এই 4^0 মানে 1, 10^0 মানে 1, তাহলে দুই জায়গায় পাওয়ার সেম, তাহলে কি আমি লিখতে পারবো 4 সমান 10? এটা তো লিখতে পারবো না, এটা তো ভুল। তাহলে এটা ভুল, মানে এই জন্য বলে দিছে এই সূত্রের ক্ষেত্রে এই শর্তগুলো প্রযোজ্য। এখন আমি শর্তগুলো কেন বোঝাচ্ছি আপনাদের জানেন? কয়েকটা বিসিএস এর লগের ক্ষেত্রে এরকম শর্ত আসছিল, যে কোন শর্তে এরকম একটা প্রশ্ন আসছিল, লগ a⁴ ধরেন 1 সমান
জিরো। বলছে কোন শর্ত, কোন শর্তে এটা এটা সঠিক বা সংজ্ঞায়িত। তাহলে সূচকের ক্ষেত্রে তো এরকম শর্ত চলে আসতে পারে। তাহলে আমরা যা সূত্র শিখলাম সেটা একটু এখন সামারি করব। হুমায়রাকে আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখেন, 2 টু দি পাওয়ার 4 আর 3 টু দি পাওয়ার 4 আপনি যেটা লিখছেন এটা ভুল। প্রথম কথা হচ্ছে এটা ভুল। কেন ভুল? 2 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 16, আর 3 টু দি পাওয়ার 4, এই যে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। এখন আপনি আমাকে একটা প্রশ্ন করলেন যে স্যার 16 = 81 হলে তাহলে 2 = 3 হয়। আপনি যদি এটা ভুল করে, এটা যদি ভুল হয় তাহলে এটাও ভুল। এখন আপনি যদি বলেন এটা ঠিক, তাহলে আমি বলবো হ্যাঁ এটাও ঠিক। এখন হুমায়রা আপনি বলেন 16 = 81 এটা কি ভুল না ঠিক? আপনি 16 = 81 লিখছেন, এটা ভুল না ঠিক? যা কিছু হতে পারে, যা কিছু হতে পারে তাই বলে কি আপনি 16 = 81 লিখবেন? এটা কি লিখবেন? আপনি তো এটা লিখতে পারেন না, তাই বলে তো এটা লিখতে পারেন না। এখন আমি এখানে ইকুয়াল ধরে নিছি মানে কি, আমি এইটা ইকুয়াল ধরে নিছি মানে কি, অবশ্যই দুইটা সমান হবে। এ, এখানে দুইটার মান সেম হইতে হবে। দুইটার মান সেম হইতে হবে, সেম হইলে, আর যদি এটা আমি ইকুয়াল লিখি, অবশ্যই এই ডান পাশের আর বাম পাশের ভ্যালু দুটা সেম। আমি এটা চলকের মাধ্যমে লিখছি, তোমরা বুঝতে পারছেন, থ্যাংক ইউ। এবার চলেন আমরা এতক্ষণ ধরে যে সূত্রগুলো পড়ছে আমাদের মাথা সবার জ্যাম হয়ে গেছে, আমরা একটু রিক্যাপ করি। প্রথমে যে সূত্রটা বলছিলাম, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, মানে এই যে দেখেন এই যে মাঝখানে গুণ চিহ্ন আছে আর ভিত্তিদ্বয় সেম, তাহলে পাওয়ারগুলো যোগ হয়। আচ্ছা, গুণ চিহ্নটাকে কিন্তু এবার ডট দিয়ে ওই যে লেখা যায়, যেখানে ডট দিয়ে লেখছে, তখন কি হয়, এই যে পাওয়ারটা যোগ হয়। আর এই যে ভাগ থাকলে, এই যে উপরে a টু দি পাওয়ার m নিচে a টু দি পাওয়ার n, এই ভাগটাকে আবার এই যে এইভাবে লেখা যায়। তাহলে ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগটা কিন্তু অবশ্যই নিচেরটা হবে। আবার কেউ এইভাবে লিখিয়েন না যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n - m, এইভাবে কেউ লিখিয়েন না। তারপরে এই যে এ বি দুইটার উপরে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারগুলোকে আমরা বন্টন করে দিতে পারি, সবার উপরে দিতে পারি। ভাগ থাকলেও বন্টন করে দিতে পারি। গুণ এবং ভাগের ক্ষেত্রে পারি, শুধুমাত্র যোগ এবং বিয়োগের ক্ষেত্রে পারি না। তারপরে এই যে এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ারে পাওয়ারে এই যে গুণ হয়, এই যে এম এবং এন গুণ আকারে আছে। আবার যদি একটা পাওয়ারের উপর আরেকটা পাওয়ার আছে কিন্তু বন্ধনী নাই, মানে এই যে এমটা এন এর উপরে আছে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমি a2 তার উপরে 3 দিলাম, এটাই কিন্তু আমি এভাবে লিখতে পারি a³ তার উপরে 2 লিখতে পারি। কারণ 2 আর 3 গুণ করলে 6, 3 আর 2 গুণ করলে ওই 6ই হয়। একই কথা, একই কথা। কিন্তু এই যে আমি a2 তার উপরে 3 দিলাম, এইটা সমান কখনোই আমি a3 তার উপরে 2 দিতে পারবো না। কখনোই পারবো না। কেন পারবো না? এর উপরে যে 2³ তার মানে এর মান হলো 8, এর উপরে 3 স্কোয়ার তার মানে এর মান হলো a টু দি পাওয়ার 9। তাহলে a টু দি পাওয়ার 8 আর a টু দি পাওয়ার 9 কখনোই সমান নয়। তাহলে এরকম যদি বন্ধনী থাকে, তাহলে আমি পাওয়ারটা একটা আরেকটা জায়গায় দিতে পারি, যে এন এর জায়গায় এম, এম এর জায়গায় এন দিতে পারি। বাট বন্ধনী না থাকলে দিতে পারি না, এই যে এখানে দেওয়া আছে। আর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1, অবশ্যই এ শূন্য হবে না। তারপর a ইনভার্স n সমান 1/a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n সমান 1/a ইনভার্স n। আবার a/b টু দি পাওয়ার n, আমি যদি এই যে ভগ্নাংশটাকে উল্টাই দেই, b/a টু দি পাওয়ার -n হবে। আর রুট মানে তাহলে এখানে পাওয়ার হিসাবে হাফ, এখানে এই যে চিপার মধ্যে যে যা থাকবে সেটা ভগ্নাংশের নিচে হবে, এই যে এখানে, এখানে আমি সব বলছি। আচ্ছা, এই যে সর্বশেষ সূত্র দুটো ভালোভাবে মাথায় রাখবেন। আর আমি এখানে কিন্তু শর্ত দুটো বলছিলাম, কি শর্ত? এইখানে হবে a>0, b>0, এবং x ≠ 0। আর এইখানে শর্তটা কি হবে? অবশ্যই a>0 এবং a ≠ 1। এখন আপনাদের কাজ কি হবে? আজকের ক্লাস করছেন, সূত্রগুলো দেখলেন, মনে থাকবে না, আমি নিশ্চিত আপনারা ভুলে যাবেন। প্রথম কাজ হবে সূত্রগুলো লিখে সুন্দর করে আপনার পড়ার টেবিলের সামনে টাঙিয়ে রাখবেন। দিনের বেলা কখনো কোনো না কোনো সময় আপনার চোখে একবার করে একটা সূত্র পড়বে, এইভাবে আপনার মনে থাকবে। আপনার পড়ার টেবিলে অবশ্যই যেই সূত্রগুলো মনে থাকবে না ওই সূত্রগুলোই, শুধু সূত্র না, আপনার গুরুত্বপূর্ণ যে কোনো পড়া, ধরেন আপনি সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ আপনি লিখে রাখলেন, ধারা বা অনুচ্ছেদগুলো লিখে রাখলেন, সূত্রগুলো লিখে রাখলেন। এখন আমরা যা সূত্র শিখলাম, এই সূত্রের উপর বেস করে এখন আমরা অঙ্ক করব। টাইপ 1 হচ্ছে সূচকের মান নির্ণয়। 1 নং ম্যাথটা কি? √3 × √4, সবাই করে ফেলেন। এটার মান কত? এটা আমরা কি করতে পারি দেখেন তো, এই যে √3 আর √4 দুইটাকে আমরা একসঙ্গে এইভাবে লিখতে পারি না? 3 × 4 তার উপরে পাওয়ার 4, তার মানে কি 3 এবং 4 গুণ করলে 12, তার মানে √12 তার উপরে পাওয়ার 4। এই যে √12 মানে কি, 12-র উপরে পাওয়ার হাফ, তার উপরে পাওয়ার কি আছে? 4 আছে। তাহলে 12 পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 12 গুণ, সরি হাফ গুণ 4। তাহলে 2 দ্বারা 4কে ভাগ করলে হবে 2, তার মানে 12 স্কোয়ার সমান 100।
44। এই তো আপনারা পারছেন। হ্যাঁ, 9 গুণ 16, হ্যাঁ অনেকভাবে করা যায়, বইয়ে যেমন যেভাবে করা আছে ওইভাবে করতে পারেন, যার যেভাবে ইচ্ছে করতে পারেন। মূলত আপনাকে কি করতে হবে, হিসাবটা কমপ্লিট করতে হবে। এটা তো সূত্র আমি একটু আগে দেখাইলাম, এটা সূত্র আমি একটু আগে দেখাইছি। এইটা বলেন তো কি হবে, দেখি কে কে পারেন দ্রুত। আপনার শুধু টাইপ করতে যতক্ষণ সময় লাগবে এর বেশি লাগার কথা না এই অঙ্কে। কেউ বই দেখবেন না। তাহলে আমরা কি করবো এখানে, পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে পাওয়ারের পরে গুণ হবে। এ টু দি পাওয়ার যে -1 এর সাথে -1 গুণ হবে, -1 গুণ করলে +1 মানে কি এ। এটা আমার করারই দরকার নেই, আমি এখানে দেখেই বলতে পারবো হ্যাঁ এটার অ্যান্সার এ। এটা আমার করারই প্রয়োজন নাই। চলেন এটা করি তাহলে দেখি। এটা তো অনেক ঝামেলা দেখতেছি, দেখেই ভয় লাগতেছে আমার। কি করব, এই যে ভিতরের অংশটুকু, এই যে পাওয়ার স্কোয়ার বাদ দেয়, এই যে উপরে যে স্কোয়ার আছে 2 আছে, এটা বাদ দিয়ে ভিতরেরটুকু কি লিখতে পারি, 2⁶/6 তার উপরে পাওয়ার 2, তাই না? তার মানে কি, 2 এই 3 দ্বারা 6কে ভাগ করলে হবে 2, মানে 2 আর 2 গুণ করলে 4, 2⁴ মানে 16। কত সহজ ম্যাথ দেখছেন। মানে আপনারা যদি সূত্রগুলো মাথায় রাখতে পারেন যে অঙ্কগুলো আসলে কোন নিয়মে হয়, আমি এতক্ষণ আপনাদের রাস্তা দেখাইছি, অঙ্ক সমাধানের রাস্তা দেখাইছি, এখন ওই রাস্তা দিয়ে আপনারা হাঁটবেন শুধু, হাঁটলেই শেষ। তাহলে এটা আপনারা করে ফেলেন। এটা অ্যান্সার কত, এই যে 3 মানে পাওয়ার হাফ, তার সাথে পাওয়ার আছে 6, এটা গুণ হবে। তার মানে 3, এই 2 দ্বারা 6কে ভাগ করলে হবে 3, 3⁻³ 3⁻³ মানে কত, 9, তাই না? 9 হবে না 27 হবে, এই যে হ্যাঁ 9 হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই দেখতেছি 27 বলতেছে। ও 27 হবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা ছোটবেলা অনেকেই ভুল করতো, যে 3⁻³ মানে 3 আর 3 গুণ করলে 9 হয়, ব্যাপারটা এরকম না। 3-এর উপর পাওয়ার 3 মানে 3 বার 3 গুণ আছে, 3 বার 3 গুণ করলে 27 হয়। এই ছোটবেলা ভুল হইতো না এরকম, 9 কেমনে হয়, 9 ভুল করলে হয়। হ্যাঁ, এটা অ্যান্সার 27। ওকে, এই তো আপনারা সবাই সঠিক উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ। আচ্ছা এইটা একটু আমরা দেখি, আমরা একটা সূত্র পড়ছিলাম মনে আছে, এই যে a/b² যদি এখানে মাইনাস থাকে, এটাকে যদি উল্টাই দেই, উল্টাই দিলে কি হয়, এখানে চিহ্ন যেটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে এখানে একটা ভগ্নাংশ আছে, তার উপরে পাওয়ার মাইনাস আছে, মানে মাইনাস দিয়ে একটা পাওয়ার আছে, তাহলে আমি যদি এটাকে উল্টাই দেই, উপরে 27 দেই আর নিচে 125 দেই, তাহলে কি হয়, এইখানকার মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই না? এখন আমাদের অঙ্ক করতে হবে, কিভাবে করব দেখেন। 27কে লিখতে পারি 3⁻³, 125কে লিখতে পারি 5⁻³, তার উপরে পাওয়ার হিসাবে আছে 2/3। তাহলে এখানেও দেখেন, এই যে এখানে 3 উপরে 3, 5-এর উপর 3, মানে এখানেও পাওয়ার 3, এখানেও পাওয়ার 3, তাহলে দুইটা একই পাওয়ার। তাহলে আমরা 3/5 দিয়ে তার উপরে পাওয়ার 3 দিতে পারি, তাই না? এই যে বন্ধনের ভিতরে যা আছে সেটার পরিবর্তে আমরা এইটুকু লিখতে পারি, তার উপরে পাওয়ার 2/3 আছে, তার উপরে পাওয়ার 2/3 আছে, আমি দিলাম 2/3। এখন দেখেন পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে 3/5, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে, পাওয়ারগুলো গুণ হবে না, 3 × 2/3, এই 3 কাটা যায়, তার মানে 3/5 তার উপর কি স্কোয়ার, মানে 9/25। এবার আপনারা অনেকে অ্যান্সার বের করে ফেলছেন। চলেন আমরা এবার এই অঙ্কটা দেখি। এখানে কিউবিক রুট অফ a কিউব। আচ্ছা, আমরা এই যে সর্বশেষ, এই যে এই রুটটা, বাইরের যে রুটটা আছে, আমি একটু বড় করে লিখি তাহলে সুবিধা হবে। এখানে একটা 3, এখানে একটা 3 a কিউব, এই যে বাইরের যে রুটটা আছে, বাইরের রুট, বাইরের রুটের পরিবর্তে আমি এইভাবে লিখতে পারি না, 1/3 লিখতে পারি কি না, একদম বাইরের রুটটার পরিবর্তে। তারপর এই যে ভিতরে যে আরেকটা, এই যে এখানে যে এই চিপার মধ্যে 3 আছে, তাহলে a কিউবের উপরে এই চিপার মধ্যে 3-র জন্য 1/3, তার উপরে আগের থেকে যে 1/3 আর একটা আছে, তাহলে দেখেন এই 3 আর 3 কাটা যায়, গুণ করলে যে 3 উপরে 3 আর নিচে 3 কাটা যায়, তাহলে এর উপরে, এটা আমি করে দেব না, এটা আপনাদের হোমওয়ার্ক, সব অঙ্ক করে দিলে আর কেমন করে হবে। এইটা, এইটা অনেকেই ভুল করেন। কি ভুল করেন, ধরেন এখানে একটা 3x, এখানে একটা 3x, এখানে একটা 3x, মানে 3⁴x, কয়টা 3⁴x আছে, 3টা 3⁴x। এই লাইন থেকে এই লাইন লেখা যায়, এই লাইন থেকে এই লাইন লেখা যায়। কে কে বুঝতে পারেন নাই বলেন, মিস অনন্য বুঝতে পারেন নাই। ওকে, আচ্ছা অনন্য বুঝতে পারেন আগের অঙ্কটা, এটা এটা। আচ্ছা এখানে একটু সংক্ষেপে করলেই অনেকের সমস্যা হয়ে যায়। দেখেন পাওয়ারের উপর পাওয়ার ফেলে সবগুলো কি হয়, গুণ হয় না, এই 3 × 1/3 × 1/3,
এই পাওয়ারের উপর পাওয়ার, তার উপরে পাওয়ার, সবগুলো পাওয়ার গুণ করে দিছি। এই 3 আর 3 কাটা যায়, থাকলো কি a⁴ 1/3। এটা অ্যান্সার। অনন্য বুঝতে পারেন নাই তাই না? ধরেন এইখানে একটা অনন্য আছে, এইখানে আরেকটা অনন্য আছে, এইখানে আরেকটা অনন্য আছে। তাহলে বলেন তো কয়টা অনন্য আছে? কয়টা অনন্য আছে? তিনটা না? তাহলে আপনি কি লিখবেন? তিনটা অনন্যা লিখবেন। এইভাবে লেখা যায়। অথবা এক কাজ করতে পারেন, আমি যদি এখান থেকে অনন্যাকে কমন নেই, অনন্যাকে কমন নেই, কি হয়? অনন্যাকে কমন নিলে এখানে অনন্যা চলে গেছে, তাহলে শুধু একটা এক আছে, কমন নেওয়া মানে ভাগ করা। এখানে অনন্যা চলে গেছে, তাহলে এখানে একটা এক আছে। এখানে অনন্যা চলে গেছে, তাহলে এখানে একটা এক আছে। তাহলে কি থাকলো? তিনটা অনন্যা থাকলো। তিনটা অনন্যা থাকলো। এখন অনন্যা না থেকে এখানে যদি থ্রি টু দি পাওয়ার এক্স থাকে, এখানে পুরোটাই একটা, এখানে একটা, এখানে একটা, যোগ আকারে আছে। তাহলে কয়টা আছে? এই একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা কি আছে? এই যে গোল দাগের ভিতরে যা আছে তাই। গোল দাগের ভিতরে এরকম থ্রি টু দি পাওয়ার এক্স আছে, আমি একটা গোল দাগ দিয়ে দিলাম। তাহলে তিনটা থ্রি টু দি পাওয়ার এক্স, তিনটা থ্রি টু দি পাওয়ার এক্স, এই যে তিনটা, এইভাবে লিখলাম ডট থ্রি টু দি পাওয়ার এক্স। এখানে 3 এর উপরে পাওয়ার 1, এখানে 3 এর উপর পাওয়ার এক্স, মাঝখানে গুণ চিহ্ন আছে, ভিত্তিদ্বয় সেম। তাহলে পাওয়ারগুলো কি হবে? গুণ থাকার কারণে যোগ হবে। এই প্রশ্নের অ্যান্সার এইটা। এই অনন্য বুঝতে পারছেন এবার? এটা চারটা4 টু দি পাওয়ার এক্স, তার মানে আমি লিখতে পারি 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স। এটাও অ্যান্সারে থাকতে পারে, তাহলে থাকলে এটা অ্যান্সার। তবে এটা না থেকেও এই চারকে আবার কি লেখা যায়? 2 স্কোয়ার, তার উপরে 1 প্লাস এক্স। তখন এই টু আবার কি হবে? এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় না? টু ইন্টু এই যে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস এক্স, তার মানে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 এক্স। এইটাও হইতে পারে। এইটাও সঠিক উত্তর, এটাও সঠিক উত্তর, অপশনে যা থাকবে তাই দেখাবো। এটা খুব সহজ একটা ম্যাথ, খুবই সহজ ম্যাথ। আমরা এই যে ভিতর থেকে যাই, এই যে √9 মানে কত? এই √9 মানে কত? এই 41 - 21 প্লাস এখানে 19 মাইনাস এই √9 মানে হলো 3, তাই না? 3। এই 19 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 19 থেকে 3 বিয়োগ করলে 16 হবে। তাহলে আমি এখানে বিয়োগফলটা লিখে দিলাম 16। তাহলে এই 16 এর রুট করলে আবার কত হবে? 4 হবে না? এই যে √16 মানে হলো 4, তাহলে আমি এখানে 4 লিখে দিলাম। তাহলে 21 আর 4 যোগ করলে কত হবে? 25। তাহলে আমি এই 21 + 4 = 25 হয়। তাহলে আমি এখানে এই 21 + 4-এর জায়গায় 25 লিখে দিলাম। তাহলে এখন আসলো কত? √25। এই √25 মানে 5। তাহলে এটার পরিবর্তে আমি লিখে দিতে পারি কি? 5। তাহলে 41 থেকে 5 বিয়োগ করলে 36, √36 মানে 6। এই অঙ্কে কি বলছে? আগে অঙ্কটা বোঝার চেষ্টা করি কি বলছে। রুটের ভিতরে একটা টেন আছে, এই যে একটা রুট, সেই রুটের ভিতরে কি শুধু টেন আছে? না, এই রুটের ভিতরে টেন, আবার একটা রুট দিয়ে টেন, আবার এই যে পরের যে রুটটা দিছি সেই রুটের ভিতরেও আবার আর একটা রুট আছে। মানে এইভাবে চলছে, কত দূর পর্যন্ত চলছে? ইনফিনিটি পর্যন্ত চলছে। খেয়াল করেন, কত দূর পর্যন্ত চলছে? ইনফিনিটি পর্যন্ত চলছে। মানে যে √10 মানে ব্যাপারটা এরকম না যে √10 × √10, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে √10, এই যে রুটের ভিতরে শুধু টেন তা না, রুটের ভিতরে টেন রুট, আবার একটা টেন, এই রুটের ভিতরে আবার টেন রুট 10, এইভাবে চলছে। মানে এই যে প্রথমে যে রুট দিছি, এখানে প্রথমে রুটের ভিতরে এটা সবাই আছে, পরের যে আবার রুটটা দিছি এই রুটের ভিতরে আবার এই বাকিরা সবাই আছে, তারপরে যে রুট দিছি তাদের ভিতরে আবার বাকিরা সবাই আছে। এইভাবে কত দূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। মানে এটা শেষ নাই, এটা কিন্তু কোনো শেষ নাই। তাহলে এটার মান কত? এটা আমরা সমাধান করব কিভাবে? দেখেন, এই যে এটা পুরোটাকে ধরে নিব, যে ধরি এটা পুরোটাকে ধরে নেই, যে √10, আবার √10 √10 ডট 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 ইনফিনিটি, এটা সমান ধরে নেই এক্স। ধরে নিলাম। ধরে নেওয়ার পর উভয় পাশে স্কয়ার করে দিই, বর্গ করে দিই। উভয় পাশে বর্গ করে দিলাম। এখন দেখেন এই যে বড় যে রুটটা, এই রুটের ভিতরে কিন্তু এই যে বাকিরা সবাই আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। এই বড় রুটের ভিতরে এরা সবাই আছে, বড় রুটের ভিতরে, হ্যাঁ, এরা সবাই, এই যে এরা সবাই আছে বড় রুটের ভিতরে। তাহলে এই স্কয়ার আর এই বড় রুটটা কাটা যায়, কাটা গেলে কি থাকে? টেন, টেন,
এই 10 রুট, সরি 10 রুট, আবার 10 রুট, এইভাবে চলছে কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত, সমান এক্স স্কোয়ার। খেয়াল করে দেখেন, এটা সমান কিন্তু আমরা কি ধরছি? এটা সমান এ ধরছি, সরি এক্স ধরছি। এটা সমান আমরা কি ধরছি? এক্স। কি সমান? এই যে একটা রুটের ভিতরে 10 রুট, আবার 10 রুট, 10 রুট, এটা সমান কি ধরছি? এক্স ধরছি। খেয়াল করে দেখেন তো, এই যে সাদা অংশ আমি যে বন্ধনী দিলাম, ব্র্যাকেট দিলাম, যে প্রথম ব্র্যাকেটটা, এই ভিতরের টুকু সমান আমরা এক্স ধরছি না? এই ভিতরের টুকু সমান এক্স ধরছি কি না? এই ভিতরের টুকু সমানে কিন্তু কি এক্স ধরছি, তাই তো? তাহলে আমি এই যে 10-এর সাথে এই পুরোটার পরিবর্তে আমি এক্স লিখতে পারি। দেখেন এই যে 10 ইন্টু এই পুরোটার সাথে কি আছে? একটা এক্স আছে, পুরোটাই এক্স, সমান এই পাশে কি এক্স স্কোয়ার। তাহলে এই যে 10x সমান এক্স স্কোয়ার, এখান থেকে আমরা কি করতে পারবো? এক্স এর মান বের করতে পারি। শরীফ ইসলাম লিখতে পারেন না? কেন লিখতে পারেন না? একটু রুট বাদ যাবে। ধরেন আটলান্টিক মহাসাগর থেকে আপনি 1 কাপ পানি সরাইছেন, তবু এটা আটলান্টিক মহাসাগর থেকে 1 কাপ পানি সরাইলে 1 কাপ পানি কমে যাবে, কিন্তু এটা ইনফিনিটি। ইনফিনিটি মানে এটা কোনো সীমাই নেই, এটা কোনো সীমাই নেই। এই জন্য আমরা এই যে এখান থেকে যে একটু বের করে নিছি, তারপরে এটা সমান আমরা এক্স লিখতে পারি, যদিও 100% অ্যাকুরেট না, কাছাকাছি। তাহলে আমরা 10x সমান এক্স স্কোয়ার যদি লিখি, তাহলে উভয় পাশে আমরা এক্স স্কোয়ারটাকে, এক্স স্কোয়ারের পাশে 10x নিয়ে আসলাম, সমান 0। এখান থেকে এক্স কমন নিলে x-10 সমান 0। দেখেন, দুইটা রাশি যদি, দুইটা রাশি যদি গুণ আকারে, দুইটা রাশির গুণ করলে যদি গুণফল শূন্য হয়, তাহলে এদের প্রত্যেকেই আলাদাভাবে শূন্য হইতে পারে। তাহলে আমরা লিখতে পারি হয় x সমান 0, অথবা x-10 = 0। এখান থেকে লিখতে পারি বা x সমান 10। তাহলে এক্স এর মান 10 অথবা শূন্য। মানে কি, এটার ফলাফলটা কি হইতে পারে? শূন্য হইতে পারে, 10ও হইতে পারে, দুইটা যে কোনো একটা হইতে পারে। এই ম্যাথটা আমি আরেকবার বলতেছি, হ্যাঁ, আমি এই ম্যাথটা আরেকবার করাচ্ছি। জানি এই ম্যাথটাতে আপনারা অনেক ধরনের প্রশ্ন মনের ভিতরে ঘুরবে। হায় হায়, সর্বনাশ করে ফেলছি আজকে। এই যারা ক্লাস করতেছেন, কেউ লেখাযুক্ত স্লাইড চাবেন না প্লিজ। আমি আজকে সর্বনাশ করে ফেলছি। আমার আজকের ক্লাসের লেখাজোখা যুক্ত স্লাইড থাকবে না। মানে আমার এই যে আগে যা লিখছি এগুলো একটাও নাই, সব হারিয়ে গেছে। ওকে, এই অঙ্কটা সমাধানের জন্য আমরা এইভাবে ধরে নিই, ধরি x = আচ্ছা উজ্জ্বল, আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। x = এই যে √10, আবার √10, আবার √10, এইভাবে চলছে কত দূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। এখন এটা আমরা কি করলাম? উভয় পাশে বর্গ করছি, উভয় পাশে বর্গ করছি। এই যে 10, √10, √10, √10, ডট 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 ইনফিনিটি, এটা উভয় পাশে স্কোয়ার করলাম, স্কোয়ার করলাম। এইবার এই যে স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার রুট কাটা যায়, তাই না? কোনটা কাটা যাবে? এই যে বাহিরেরটা, যে বাহিরের যে রুটটা আছে আর এই স্কোয়ারটা কাটা যাবে। তাহলে এই পাশে থাকলো কি এক্স স্কোয়ার, সমান এই যে রুট তো কাটা গেল, বড় রুটটা কাটা গেছে, তাহলে এখানে আছে কি একটা 10 আছে। এই যে 10, এই 10-এর উপরে কিন্তু আর কি নাই? রুট নাই। এই 10-এর উপরে আর কোনো রুট নাই, এইটার উপরে। তাহলে এই রুট যদি, এটার উপর যদি রুট না থাকে, তাহলে বাকিগুলোর উপর আবার রুট আছে। তাহলে এখানে 10, √10, √10, √10, ডট 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 ডট, আবার ইনফিনিটি। এইবার একটু খেয়াল করে দেখেন, আমি যে প্রথম লাইনে এক্স ধরছি, সেটা সমান কি? এই যে 10 √10, √10, √10, তাই না? এখানে দেখেন তো, এই যে আমি বক্স দিলাম, এই অংশটা আর এই যে প্রথম লাইনে যা লিখছি, এই দুটা সেম না? এই দুটা সেম না? তাহলে আমি এইটুকুর পরিবর্তে এক্স লিখতে পারি। হ্যাঁ, ইনফিনিটির জন্য এমন হয়েছে। তাহলে এই যে এই বক্সের ভিতরে আমি নিচে যে বক্স দিছি, এই বক্সের ভিতরে যা আছে, এটা সমান আমরা এক্স ধরে নিছি, প্রথমে এক্স ধরে নিছি, তাহলে এটা সমান আমরা এক্স লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি? x² = 10, আর এই যে এটা পুরোটার মান এক্স, এটা পুরোটার মান এক্স। তাহলে আমি আবার এটা লিখি, x² = 10x। এখন অনেকে বলতেছেন যে উভয় পাশে আমি এক্স আর এক্স যদি কাটা দেই, তাহলে কি হবে? দেন, কাটা দেন। উভয় পাশে যদি আমি ধরেন, এখানে x² মানে x.x=10x, এক্স আর এক্স কাটা দিলাম, দিলে কত হবে? x=10। একটা উত্তর পেলেন। এই যে এখানে যে দুইটা এক্স উভয় পাশ থেকে কেটে দিলেন, মানে উভয় পাশ থেকে কোনো চলক যদি কেটে দেন,
তার মানে আপনি একটা চলকের মান হারাইলেন, একটা চলকের মান হারিয়ে ফেললেন। এখানে দেখেন, এখানে পাওয়ার কত আছে? এক্স এর পাওয়ার টু। ঘাত যত থাকবে কোনো ইকুয়েশনের, সর্বোচ্চ ঘাত যত ওই ইকুয়েশনের মূল, বীজ বা মান ততগুলো হয়। যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে মানে ঘাত দুইটা, তাহলে এখানে এক্স এর মানও দুইটা হবে। যদি আমি এইভাবে কেটে দেই উভয় পাশ থেকে, ওই যে এক্স সমান যে জিরো হয়, এটা আমি কি করলাম? হারায় ফেললাম। এই জন্য এইভাবে না করে, আপনার সামনে আপনাদের ইকুয়েশনে ক্লাস আছে, সেইখানে আপনারা বুঝতে পারবেন আরো ভালোভাবে। এই এক্স স্কোয়ার, এই 10x টাকে যদি এই পাশে নিয়ে আসি, -10x সমান জিরো। এবার আমরা এক্স কমন নিই। কমন হলে কি হবে? x - 10 = 0। তাহলে এই যে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে তারা আলাদাভাবে শূন্য হতে পারে, বা x - 10 = 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি x = 10। এবার বুঝতে পারছি? হ্যাঁ, এই তো সাইমা সুন্দর কথা বলছেন, যেহেতু এক্স এর পাওয়ার দুই, তাহলে রেজাল্ট দুইটা আসবে। ওকে, এবার দেখেন, এই ধরনের অঙ্ক এখনো পরীক্ষা আসলে তো রিটেনে আসতে পারে, রিটেনও এই ধরনের আসবে না, মানে এত সহজ আসবে না। রিটেনে আসার জন্য একটু তো জটিল লাগে। রিটেনে মূলত সূচক থেকে যে প্রশ্নগুলো আসে, সেগুলো উচ্চতর গণিতের সূচক লগের প্রশ্নগুলো আসে। হ্যাঁ, এবার দেখেন, এই ধরনের অঙ্ক গেলে কি করবেন? এই ধরনের অঙ্ক পেলে সর্বপ্রথম কাজ হবে এগুলোকে ভেঙে ফেলা। কিভাবে ভাঙবো? কিভাবে ভাঙবো? এ দেখেন, এই যে টু এর উপরে x+4 আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার 4। আমি ভেঙে ভেঙে লিখলাম। তাহলে প্রথম কাজ হবে এরকম ভেঙে ভেঙে লেখা। তাহলে আমি লিখলাম 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার 4। তারপরে যে একটা মাইনাস চিহ্ন আছে, দিলাম মাইনাস চিহ্ন। তারপর একটা ফোর আছে, দিলাম ফোর। এরপরে আবার কি আছে? 2 টু দি পাওয়ার x+1। তাহলে এটাও ভেঙে লিখবো, 2 টু দি পাওয়ার x যোগ থাকার কারণে গুণ হবে 2 টু দি পাওয়ার 1। এসব সূত্র আমরা শিখে আসছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার 1। এইবার নিচে আসেন। নিচের ক্ষেত্রে আমরা কি করতে পারি? নিচের এই যে এখানেও তাহলে এটা আমরা ভেঙে লিখি, 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার কি 4। এই যে ভাগ, এই ভাগটাকে গুণ করে দিব। গুণ করে দিলে কি হবে? 1/2 হবে। তাহলে আমাদের প্রথম কাজ ভেঙে ফেলা, ভেঙে ফেললাম। ভেঙে ফেলার পর এখন আমরা হিসাব নিকাশ করব। কি হিসাব নিকাশ করব? দেখেন, এই যে এখানে 2 টু দি পাওয়ার x আছে, এখানেও 2 টু দি পাওয়ার x আছে, দুই জায়গায় আছে, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। আমরা এবার এটা কমন নেই। ও সরি, এখানে 2 স্কোয়ার হবে, থ্যাংক ইউ। 2 স্কোয়ার হবে, হ্যাঁ 2 স্কোয়ার হবে। ওকে, তাহলে দুই জায়গা থেকে 2 টু দি পাওয়ার x কমন নিলাম। কমন নিলে কি থাকে? এখানে থাকলো 2 টু দি পাওয়ার 4। এই যে 2 টু দি পাওয়ার 4, এই 2 টু দি পাওয়ার 4, এই 2 টু দি পাওয়ার 4 এর মান হলো 16। মানে চারটা দুই গুণ করলে 16। হ্যাঁ, চারটা দুই গুণ করলে 16। মাইনাস, এখানে যে চার, এই 2 টু দি পাওয়ার x তো নিয়ে নিছি, তাহলে আছে কি 4 এবং 2 গুণ আকারে আছে, 4 দুগুণে 8। আর এখানে কি আছে? 2 টু দি পাওয়ার x ডট সরি এক্স ডট 2 স্কোয়ার মানে 4। এই 2 স্কোয়ার মানে কি 4 না? এই 2 দ্বারা 4কে ভাগ করলে কত হবে? 2 হবে না? খেয়াল করেন, এই 2 স্কোয়ার মানে 4। তাহলে 2 স্কোয়ার × হাফ সমান আমরা কি লিখতে পারি? 4 × হাফ। তাহলে 2 দ্বারা 4কে ভাগ করলে 2, তার মানে 2। এই যে এই অংশটার মান হলো 2। এই অংশটার মান কত? 2। দেখেন, উপরে 2x, 2 টু দি পাওয়ার x, আর নিচে 2 টু দি পাওয়ার x কাটা যায়। কাটা গেলে কি থাকে? উপরে 16 থেকে 8 বিয়োগ করলে 8, নিচে একটা 2। তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে 4। তাহলে দেখেন, 3 লাইনেই কিন্তু অঙ্ক শেষ। প্রথম লাইনে আপনি ভেঙে ফেলবেন, দ্বিতীয় লাইনে হিসাব করবেন, তৃতীয় লাইনে গিয়ে সর্বশেষ হিসাবটা। নিচের লাইনটা আরেকবার, এইখানে এই দেখেন, এই যে দুই জায়গায় 2 টু দি পাওয়ার x আছে, এই যে এইখানে দেখেন, উপরে উপরে এই যে 2 টু দি পাওয়ার x সেইটা আমি কমন নিছি। কমন নিলে এখানে থাকে 2 টু দি পাওয়ার 4। এই 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16। এই মাইনাস আছে, এই মাইনাস চিহ্ন দিলাম, এই যে এখানে মাইনাস চিহ্ন দিছি। 4 এবং 2 গুণ করলে হয় 8, সেই 8 লিখছি। আর এইখানে তো আমি এই যে এটা হিসাব করে দেখাইলাম যে 2 হয়। তাহলে এখানে 2 টু দি পাওয়ার x আর 2, এই যে উপরে 2 টু দি পাওয়ার x আর নিচে 2 টু দি পাওয়ার x কাটা গেছে। কাটা গেলে বাকিটুকু হিসাব তো করছে। ডক্টর জাহান, ক্লিয়ার? না হয়ে কোথায় ক্লিয়ার না বলেন? কোন জায়গায় ক্লিয়ার না বলেন? দুই ভাগ কেন হইলো? এই দুই এর কথা বলছেন? আচ্ছা, আপনাদের সমস্যাটা কোথায় বুঝতে পারছি। দাঁড়ান, আমি এখানে ভাগই থাক,
ভাগ ভাগই থাক। এই ভাগ, ভাগ রেখে দিলাম। এই আমি আবার লিখি, জানান আপনাদের সমস্যা কোথায় হচ্ছে। আপনাদের সমস্যা হচ্ছে কেন আমি ভাগকে গুণ লিখলাম আবার উল্টাই দিলাম। জান, আমি ভাগকে ভাগ রেখে দিলাম, আমি উল্টাবো না। এইবার আসেন, এই দেখেন, আমাদের এইখানে টু টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স লিখলাম, এখানে পাওয়ার ফোর ছিল, ইন্টু এই টু টু দি পাওয়ার ফোর মানে হলো 16, মাইনাস এই 4 এবং 2 গুণ করলে হবে 8, এখানে টু টু দি পাওয়ার এক্স ডট। এইবার দেখেন এখানে টু এর উপর পাওয়ার একটা ওয়ান আছে, টু এ স্কোয়ার ভাগ টু পাওয়ার ওয়ান, এখানেও টু, এখানেও টু, ভিত্তি দয় সেম, মাঝখানে ভাগ আছে, তাহলে কি হবে, পাওয়ার দয় বিয়োগ হবে, তাই না। টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তাহলে এখানকার টু পাওয়ার এক্স, টু পাওয়ার এক্স কাটা যাবে, উপরে 16 থেকে 8 বিয়োগ করলে 8, এই যে ওখানে টু পাওয়ার টু মাইনাস ওয়ান মানে কত, 2 থেকে 1 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, সরি 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 2 এর উপর পাওয়ার 1 মানে 2, এই 8কে 2 দ্বারা ভাগ করলে 4। এইবার ক্লিয়ার সবার, এইবার ক্লিয়ার। এটা আরো সহজ, দেখেন 9 ডট 2 টু দি পাওয়ার মাইনাস টু ডট, দেখেন এখানে কি আছে, এটা ভেঙে ফেলবো প্রথমে। তাহলে এটার মানে হচ্ছে টু টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার ওয়ান, মানে এই যে এখানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বিয়োগ আছে, বিয়োগ থাকলে ভাগ হবে, আমি সেটাই লিখছি। নিচে এই পাওয়ার ওয়ান না দিলেও চলে, এখানকার টু আর টু কাটা যায়, তাহলে 9 ডট 2 টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার এন, এখান থেকে যদি আমরা টু টু দি পাওয়ার এন কমন নেই, 9 - 1 তখন কত হবে, 8, এই যে 9 থেকে 1 বিয়োগ করলে 8 ডট 2 টু দি পাওয়ার এন, এটা অ্যান্সার। প্রত্যেকটা অঙ্কই সহজ আছে যদি আপনারা সূত্রগুলো মাথায় রাখতে পারেন। এটা আপনাদের হোমওয়ার্ক, এইসব অঙ্ক এখন করার দরকার নাই, নিজেরাই করবেন, এইটাও হোমওয়ার্ক। ওকে, এবার আমরা টাইপ 2 করব, সূচকের সমাধান, খুবই খুবই ইম্পর্টেন্ট বিসিএস এর জন্য। এখন যে অঙ্কগুলো করব এই টাইপের অঙ্কগুলো থেকে 1 মার্ক কমন আসবে। দেখেন, আমরা সূত্রটা একটু আরেকবার রিক্যাপ করি। এই অঙ্কগুলো সূত্র, মানে এই অঙ্কগুলো করার জন্য আমরা কি সূত্র প্রয়োগ করব, যদি কখনো দেখি কোনো ইকুয়েশনের উভয় পাশের ভিত্তিদ্বয় সমান, তাহলে আমরা পাওয়ার দ্বয় সমান লিখতে পারি, এটা থেকে এটা লিখতে পারি। শর্ত এখন আপাতত আমাদের দরকার নাই, আমাদের সূত্র দরকার। ভিত্তি সমান হলে পাওয়ার সমান, অথবা যদি পাওয়ার সমান হয়, এখান থেকে আমরা লিখতে পারবো ভিত্তিদ্বয় সমান। তাহলে এই ধরনের অঙ্ক করার জন্য যাই থাকুক না কেন আমাদের কি করতে হবে, যে কোনো ভাবেই হোক না কেন, হয় ভিত্তি দুইটা সমান করে ফেলবো, যেভাবে হোক যেভাবে পারি ভিত্তিদ্বয় সমান করব, অথবা পাওয়ার দুইটা সমান করব, যে কোনো একটা করতে পারলেই অঙ্ক শেষ। অঙ্ক হয়তো বা একটু ভেজাল ভাবে থাকবে, কিন্তু আমাদের কাজ থাকবে এই দুইটার যে কোনো একটা করা, যেটা সহজ হবে সেটাই করব, হয় ভিত্তি সমান করব না হয় পাওয়ার সমান করব। চলেন অঙ্ক করি। এই অঙ্কটা দেখেন, এখানে x³ = 27, তো এখানে এক্স আছে, আসলে এক্স, এখানে তো এক্স আনা সম্ভব না, মানে আমাদের ভিত্তি সমান করা সম্ভব না, তাহলে কি করব, পাওয়ার সমান করার ট্রাই করে দেখি পারি কিনা। x³ 27-এর পরিবর্তে কি লেখা যায়, 3³ এবার দেখেন পাওয়ার দয় সমান হয়ে গেছে, পাওয়ার দয় যেহেতু সমান, তাহলে ভিত্তি দয় সমান, অর্থাৎ x = 3। সহজ হয়ে গেল না। তাহলে এবার এটা আপনারা নিজেরা করেন তো এখনই, দ্রুত সবাই করে ফেলি তো দেখি এটার অ্যান্সার কত হবে। 4 টু দি পাওয়ার x = 8 হলে এক্স এর মান কত হবে, এক্স এর মান 2, তাই না, 4 × 2 = 8। আমরা বিভিন্ন ধরনের উত্তর পাইছি, দেখেন এখানে পাওয়ার হিসাবে এক্স আছে, আমার এখানে উপরে পাওয়ার এক্স আনা সম্ভব না, অর্থাৎ পাওয়ার সমান করতে পারবো না, তাহলে আমি কি সমান করতে পারবো, ভিত্তি সমান করতে পারবো। এখন এইটের উপর মানে এইটের পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2 তার উপর 3 লিখতে পারি, এইটের পরিবর্তে কিন্তু এটা লিখতে পারি। কেউ আবার 8 = 4² লিখিয়েন না, 4² মানে কিন্তু 16, এটা না কিন্তু। হ্যাঁ, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2³ আর 4-এর পরিবর্তে কি লিখতে পারি, 2² দেখেন 8-কে লিখতে পারি 2³, 4-কে লিখতে পারি 2², তাহলে এখানে 2³ এখানেও 2², দেখেন ভিত্তি দয় 2, এখানেও 2, তাহলে আমি এখানে বলতে পারি 4-এর পরিবর্তে 2² তার উপর এক্স,
এটার পরিবর্তে 2 কিউব। তাহলে কি দাঁড়াইলো? 2 টু দি পাওয়ার, এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, 2x সমান 2 কিউব। এবার দেখেন এই যে এখানেও 2, এখানেও 2, তার মানে ভিত্তিদ্বয় সমান হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি 2x সমান 3। এখান থেকে x সমান 3/2। হ্যাঁ, এই তো আপনারা অনেকেই অ্যান্সার বের করে ফেলছেন, থ্যাংক ইউ। তাহলে এই ধরনের অঙ্ক আপনারা সবাই পারবেন, আমি জানি সবাই পারবেন, সবাই ব্রিলিয়ান্ট। এই অঙ্কটা, এইটার মানে কি? এটার মানে কি? এইটার মানে হলো, সরি এখানে 4 আছে, x⁴ এক্স এর পাওয়ার হচ্ছে 1/4। তাহলে আমি কি লিখতে পারি? এক্স পাওয়ার 1/4 সমান 0.1। এখন এইখান থেকে আমাকে কি বের করতে হবে? এক্স এর মান বের করতে হবে, তাই না? মানে কি? এই এক্স এর উপরে পাওয়ার যে 1/4 আছে, খেয়াল করেন, এক্স এর উপরে পাওয়ার যে 1/4 আছে, এই 1/4 কে কি করতে হবে? 1 বানাইতে হবে। কিভাবে 1 বানাইতে পারি বলেন তো? এই 1/4 এর সাথে যদি 4 গুণ করি তাহলে 1 হয়। 4 এর সাথে যদি 4 গুণ করি, এই যে 4 4 কাটা যায়, তখন 1 হবে। তার মানে আমি এখানে কি করতে পারি? তার মানে এক্স এর উপরে যে 1/4, তার উপরে পাওয়ার একটা 4 দিতে পারি। এই পাশে যদি পাওয়ার 4 দেই, এ পাশেও পাওয়ার 4 দিতে হবে। দুই পাশে আমি একই পাওয়ার দিতেই পারি, দুই পাশে একই পাওয়ার দিতেই পারি। 0.1 কি সূত্র? না না, 0.1 সূত্র হবে কেন? 0.1 তো এখানে মান দেওয়াই আছে, এই যে মান দেওয়াই আছে। এইবার দেখেন এই যে এইখানকার 4 আর 4 কাটা যাবে, তার মানে এই পাশে থাকলো শুধু এক্স সমান 0.1 টু দি পাওয়ার 4। 0.1 টু দি পাওয়ার 4 মানে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1, তাই না? গুণ করলে কত হবে? 0.0001। এটা অ্যান্সার। এইভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, দুইটাই সহজ হিসাব। এই 0.4, হাই হাই কয় কি? 0.1 টু দি পাওয়ার 4, এটা সমান 0.4? সর্বনাশ, এই ভুল করা যাবে না। এটার মানে কি 0.1 এর সাথে 4 গুণ না, 4টা 0.1 গুণ। তাহলে এই অঙ্কগুলো আপনারা করবেন, হ্যাঁ, এগুলো বইয়ের সমাধান দেওয়া আছে, তারপরেও আপনারা করবেন, আপনারা নিজেরা চেষ্টা করবেন। এই অঙ্কটা একটু করে দিই, হ্যাঁ, এটা দেখে অনেকের ঝামেলা লিখতে পারে। তার আগে আমরা এই যে এই যে অংশটা আছে, এটা সমান কি লিখতে পারি? এখানে 4 আছে, x কিউব, এটা সমান কি আমরা লিখতে পারি না? x⁴, কারণ আমি জানি এখানে যেটা থাকবে সেটা নিচে আসবে। তাহলে আমি এখানে লিখতে পারি x⁴ সমান 2। কি চাইছে? এক্স এর উপরে পাওয়ার 3/2 হবে, আমার কাছে এক্স এর উপরে পাওয়ার আছে 3/4। এরা বলছে না, এক্স এর উপরে পাওয়ার হবে 3/2। এই যে এখানে যে 4 আছে, 4 আছে, আমি যদি উপরে একটা 2 গুণ করে দেই, তখন কি হবে? এই 2 আর 4 কাটা যাবে, 2, তার মানে 3/2। মানে এই 3/2 আনার জন্য, 3/4 থেকে 3/2 আনার জন্য আমাকে উপরে একটা 2 গুণ করতে হচ্ছে, উপরে একটা 2 গুণ করতে হচ্ছে। তাহলে আমি এখানে একটা 2 গুণ করে দিব, মানে উপরে একটা পাওয়ার নিব 2, এখানেও পাওয়ার নিব 2। তাহলে কি হয়? এক্স এর উপরে 3/2 সমান 4। এটা হলো অ্যান্সার। এখানে এটা তো সহজই আছে, তাই না? এই যেখানে 25 আছে আর এখানে 5 আছে, তাহলে 25টাকে 5 বানাইতে হবে কিভাবে? যে 5 স্কোয়ার, তার উপরে 2x+3 তখন 5 এর উপরে এখানে হবে 3x+6। তাহলে এখানে 5 এর উপরে এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এই 2, তাহলে এটা এদের সাথে গুণ হয়ে যাবে, 4x+6 তখন 5 এর উপরে 3x+6। তাহলে এখানেও 5, এখানেও 5, ভিত্তিদ্বয় সমান হয়ে গেছে। তাহলে 4x+6 সমান 3x+6। এখান থেকে এক্স এর মান বের করবেন। এক্স এর মান কত হয়? এক্স এর মান 0 হয়, তাই না? এক্স এর মান 0 হবে এখানে। 0 কেমন করে হয়? আমি করে দিই, দেখেন। এই 4x মাইনাস এই 3x এর পাশে আসলো, 3x, 6 - 6, তাহলে 4টা এক্স থেকে 3টা এক্স বাদ দিলে একটা এক্স সমান 6 থেকে 6 বিয়োগ করলে 0। এটা অ্যান্সার। হামিম ভুইয়া, √-8 ইন্টু √-2 ইকুয়াল কত? এটা আমি জটিল সংখ্যার ক্লাসে করাইছি, তারপরেও যদি আপনি বুঝতে না পারেন, ক্লাসের শেষে আপনি প্রশ্নটা করিয়েন, আমি সমাধান করে দিব, ঠিক আছে? সূচকের মাধ্যমে করে দিব, ওটা সূচকের মাধ্যমেই করা যায়। তাহলে এটা কি করা যায়? দেখেন, এখানে 125
√5 উপরে পাওয়ার 2x, মানে আমি এই পাশে পাওয়ার 2x আনতে পারবো না, বা পাওয়ার x আনতে পারবো না। তার মানে আমাকে ভিত্তি নিয়ে কাজ করতে হবে, ভিত্তিটা সেম করতে হবে। অঙ্কটা দেখে বুঝলাম আমার এই অঙ্কের ভিত্তিটা সেম করতে হবে। কিভাবে করতে পারি? এই যে 125, এই 125-এর পরিবর্তে কি লিখতে পারি? 5³ ডট এই যে √5, তার উপরে 2x মানে কত? 2/2, তাই না? 2x/2 সমান কত? 1। এখানে থাকলো 5-এর উপরে 3 ডট, এখানে 5-এর উপরে x সমান 1। এখানে 5-এর উপরে যে ভিত্তিদ্বয় সমান, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে 3 + x। এই যে ওয়ানের জন্য আমি ওয়ানের পরিবর্তে এই 5⁻0 নিতে পারি। 5 কেন নিলাম? আমার ভিত্তি সমান করতে হবে এই জন্য। তাহলে আমি কি করতে পারি? এখানে ভিত্তিদ্বয় সমান হয়ে গেল, 3 + x = 0। এখান থেকে x এর মান পাচ্ছি -3। এটা অ্যান্সার। সিদ্দিকুর রহমান, প্রথম লাইন বুঝতে পারেন নাই? এই যে 125, 125-কে লেখা যায় 5³ আর এই যে √5 তার উপরে 2x, তাই না? √5 মানে কত? 5-এর উপরে পাওয়ার হাফ, তার উপরে পাওয়ার 2x, এই জন্য আমি প্রথমেই সূত্র দেখাইছিলাম। এখন দেখেন এই যে 5-এর উপর এই যে হাফ এবং 2x গুণ করতে হবে, হাফ ইন্টু 2x, তাই না? আমি এটাকেই লিখছি উপরে 2x, নিচে 2। এবার বুঝতে পারছেন? তাহলে যে 125-এর পরিবর্তে 5³ লিখছি, আর এটার পরিবর্তে যে 5⁻2x/2 লিখছি। সিদ্দিকুর রহমান, বুঝতে পারছেন? এখানে দেখেন, এইখানে একটা 5⁻x, এখানে 8টা 5⁻x, এখানে 16টা 5⁻x। তাহলে টোটাল কয়টা 5⁻x হইলো? এখানে একটা, এখানে 8টা, এখানে 16টা, তাহলে টোটাল 25টা হইলো না? 25টা 5⁻x। এখন এটা অনেকের বুঝতে সমস্যা হবে, চলেন আরো সহজভাবে করি। এই লাইনের পর আমি যদি একটা 5⁻x কমন নেই, তাহলে কি হয়? এই 5⁻x চলে গেছে, তার মানে একটা 1, এই প্লাস চিহ্ন আছে প্লাস, এখানকার 5⁻x চলে গেছে, তাহলে কি আছে? একটা 8 আছে, লিখলাম 8 প্লাস, এখানকার 5⁻x চলে গেছে, আছে কি? একটা 16, লিখলাম 16 সমান 1। তাহলে 5⁻x ডট 1, 8 আর 16 গুণ করলে 25 সমান 1। তাহলে কত হয়? 5⁻x ডট 5² সমান 1। তাহলে এখানে 5⁻x+2, 1-এর পরিবর্তে 5⁻0। তাহলে এখান থেকে কি লিখতে পারি? x+2 = 0, তার মানে x সমান -2। এটা একটা বিশেষ পরীক্ষা আসছিল। চলেন আমরা এই অঙ্কটা সমাধান করি। এই অঙ্কটা সমাধান করার জন্য কি করতে হবে আমাদের? হয় ভিত্তি দুইটা সমান করতে হবে, অথবা পাওয়ার দুইটা সমান করতে হবে, যে কোনো একটা করলেই হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি? দেখেন এই যে এখানে x√x আছে, এখানেও x√x আছে। আচ্ছা, এই x√x এটা একটু বোঝার চেষ্টা করি, এটাকে কি লেখা যায়? দেখেন এক্স ডট এই যে √x, এইটার পরিবর্তে x⁻½ লিখতে পারি। তাহলে দেখেন এখানে পাওয়ার হিসেবে একটা 1 আছে, এই যে 1, এক্স এর উপরে পাওয়ার 1 ইন্টু এক্স এর উপরে পাওয়ার হাফ, মানে ভিত্তি তো সেম, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ারটা কি হবে? যোগ হবে, 1 + হাফ। এক্স এর উপরে এই 1 এবং হাফ যোগ করলে 3/2 হয়। তার মানে এই x√x এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? x⁻³ লিখতে পারি। এবার তাহলে দেখেন এইখানে এক্স, তার উপরে পাওয়ার আছে কি? x√x, এটা থাক। আর এই যে এখানকার x√x, এটার পরিবর্তে লিখতে পারি x⁻3/2। এটাও লেখা যায়, এটা লিখলাম না, এটা লিখলে আবার ভেঙে, মানে এটা এটা যদি লিখি আবার এটা লিখতে হবে, এই জন্য এটা লিখলাম না। এটা অঙ্ক করতে করতে আপনারা বুঝতে পারবেন। সবই সমান লাগে না, পার্থক্য আছে। ওকে, তার উপরে পাওয়ার হিসাবে আছে এক্স, তাই না? দেখেন এই যে বন্ধনীর ভিতরে যা আছে তার পরিবর্তে লিখলাম x⁻3/2, তার উপরে পাওয়ার এক্স আছে সেটা লিখলাম। তাহলে x⁻, এই যে x√x সমান x⁻3x/2, এই যে 3/2 এর সাথে x গুণ করে দিছি, তাহলে কি হলো? 3x/2। এবার দেখেন ভিত্তিদ্বয় কি হয়েছে? সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পাওয়ার দ্বয় সমান, x√x সমান কি হবে?
3x/2। এখন এখানে অনেকেই যে এক্স আর এক্স কেটে দিবে। যদি হ্যাঁ, আপনি এক্স আর এক্স কেটে দিতে পারেন, তবে যখনই কেটে দিবেন তখন মনে করবেন এক্স ইকুয়াল 0 হইতো, সেটা আমি কেটে দিছি। যদি কেটে দেন তাহলে আপনি মনে রাখবেন যে এক্স ইকুয়াল 0 হইতো, সেটা আমি কেটে দিছি। তাহলে আমি সমাধানটা এভাবেই করে দেই যে x√x সমান কি পাইলাম, 3x/2। তাহলে দুটাকে এক পাশে লিখে দেই, x√x মাইনাস 3x/2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি এক্স কমন নেই, তাহলে √x মাইনাস 3/2 ইকুয়াল 0। তার মানে এক্স সমান 0 অথবা √x সমান 3/2। তাহলে উভয় পাশে বর্গ করলে এক্স সমান 9/4। তাহলে এক্স এর মান 0, এটাও রাইট। এক্স এর মান 9/4, এইটাও রাইট। তবে এই প্রশ্নে এমসিকিউতে 9/4 এটা অপশনে ছিল, 0 ছিল না। এখন এগুলো আপনারা নিজেরা করবেন। এখানকার ভিত্তিদ্বয় সমান হয়ে যাবে, এই যে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, ভিত্তিদ্বয় সমান হয়ে যাবে। এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। এই যে এখানেও 3 টু দি পাওয়ার 3 আসবে, এখানে 3 টু দি পাওয়ার 4 আসবে, হ্যাঁ। তার উপরে যে x+1 এখানে, এরপর ভিত্তিদ্বয় সমান করলে পাওয়ার দ্বয় সমান লিখে আপনারা পারবেন। লোডশেডিং এর জন্য অনেক কিছু মিস করে ফেললেন, ইয়া দেখে ফেলবেন, রেকর্ডটা দেখে নেবেন। রিটেনে ওটা জরুরি, রিটেনে এক্স এর মান 0 বের করা জরুরি, রিটেন ম্যাথে এই ধরনের। আচ্ছা, এটা কি বলছে দেখি। এখানে 36.2 টু দি পাওয়ার 3x - 8 সমান, এটা কত, 3 স্কোয়ার মানে কত, 9, তাই না? উভয় পাশে যদি আমরা 9 দ্বারা ভাগ করে দেই তাহলে কি হয়? উভয় পাশে 9 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে 9 দ্বারা 36 ভাগ করলে 4, এখানে 9 9 কাটা যায়, তাহলে 4.2 টু দি পাওয়ার 3x - 8। এখানে 9 9 কাটা গেছে মানে 1 আছে। আর এই 4-এর পরিবর্তে লেখা যায় 2 স্কোয়ার.2 টু দি পাওয়ার 3x - 8 সমান 1। তাহলে এখানে ওই যে ভিত্তি 2, এখানেও ভিত্তি 2, তাহলে একটা 2 রাখবো। তাহলে ভিত্তিদ্বয় উপরে যোগ হবে, যেহেতু গুণ চিহ্ন আছে, 2 + 3x - 8 সমান 1। 9 দিয়ে ভাগ করবো কেন? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছে, 9 দিয়ে ভাগ করবো কেন। দেখেন, এই পাশে আছে আমার একটা 9, তাই না? এই পাশে 36, এখানে 2, মানে আমি কোনোভাবেই মিলাতে পারতেছি না ভিত্তি কিভাবে ঠিক করবো, কারণ উপরে তো পাওয়ার এক্স। তাহলে পাওয়ার এক্স থাকলে আমি তো মানে পাওয়ার তো মিলাতে পারবো না, তাহলে কোনোভাবে আমাকে ভিত্তি মিলাতে হবে। এখানে 36কে তো আমি 2 এর ভিত্তি মানে 2 এর পাওয়ার হিসেবে লিখতে পারি না, 9কেও লিখতে পারি না। তার মানে এই 36 এবং 9 আমাকে কাটাকাটি করতে হবে, কোনোভাবে হিসাব করতে হবে। এই জন্য উভয় পাশে 9 দ্বারা ভাগ করছি, 9 9 কাটা গেছে, এখানে আবার 9কে 9 দ্বারা 36-এ ভাগ করতে 4 চলে আসছে। তাহলে এটাও 2 ভিত্তিক হলো, এটাও 2 ভিত্তিক হলো। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3x - 6 সমান 2 টু দি পাওয়ার 0। তাহলে এটা এই 3x - 6 ইকুয়াল 0 হলে এক্স এর মান আপনারা বের করবেন। এখন দেখেন, এই যে সূচকের যে সমাধানগুলো আছে, এগুলো কিন্তু সব আপনারা পারবেন। এই যে এটা পারবেন না, দেখেন, এখানে a/b আছে, এখানে b/a আছে, মানে অল্পের জন্য মিলতেছে না, অল্পের জন্য ভিত্তিটা মিললো না, হারে। তাহলে কি করতে হবে? মিলাইতে হবে। কেমনে করে? এমনে করে, a/b তার উপরে x - 3। তাহলে এটাকেও a/b বানাবো, এটাকেও a/b বানাইলাম। এখন যে আমি ভগ্নাংশ উল্টাই দিছি, তাহলে সামনের চিহ্নটার পরিবর্তন হয়ে যাবে। এখন এই পাওয়ার আর এই পাওয়ার সেম, কারণ কি ভিত্তিদ্বয় সমান হয়ে গেছে। হ্যাঁ, যে কোনো ভাবে ইকুয়াল করতে হবে, নতুবা পাওয়ার ইকুয়াল করতে হবে। এই অঙ্কটা অপশন টেস্ট করা সুবিধা হয়। তারপর আমি করে দেই। ধরেন, এখানে আমি যদি লিখি 2 টু দি পাওয়ার ax প্লাস, এটাকে আমি ভেঙে লিখতে পারি কি, 2 / 2 টু দি পাওয়ার x সমান 3। এখন আমার এই যে 2 টু দি পাওয়ার x ঝামেলা করবে একটু, হ্যাঁ। এইটার সমান আমরা এম ধরে নিই, এটা একটু, এগুলো 9 10 আপনারা করে আসছেন, আমি নিশ্চিত আপনারা সবাই এই অঙ্ক করে আসছেন। তাহলে আমি 2 টু দি পাওয়ার x সমান এম ধরে নিলাম। তাহলে যেখানে যেখানে 2 টু দি পাওয়ার x আছে, সেখানে সেখানে এম দিব। এবার নিচে একটা এম আছে, তাই না? এই যে নিচে এম ভগ্নাংশ আকারে আছে, এই এমটা দূর করতে হবে। দূর করার জন্য কি করব, প্রত্যেকটার সাথে এম দ্বারা গুণ করে দিব। এই এম এর সাথে এম গুণ করলে m², এটার সাথে যদি আমি এই পদের সাথে এম গুণ করি তাহলে শুধু 2 হবে। এই 3-র সাথে এম গুণ করলে 3m। সবগুলোকে যদি এক পাশে করে নিয়ে আসি, তাহলে m² - 3m+2 ইজ ইকুয়াল টু 0। এইটা এখন আমাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে? এখানে আছে -3, এখানে আছে 2,
এমন দুটি সংখ্যা নিতে হবে যাদের যোগ করলে হবে 3, গুণ করলে হবে 2। যোগ করলে হবে 3, গুণ করলে হবে 2। তাহলে সেই সংখ্যা দুটো হলো 2 আর 1, -2m -m +2 = 0। এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? এম কমন নিতে পারি। এম কমন নিলে এখানে m-2 মাইনাস, এখান থেকে কিছু কমন নেওয়া যায় না, 1 কমন নেই। মাইনাস কমন নিলে ভিতরে সবগুলো চিহ্নের পরিবর্তন হয়ে যায়, যেমন এখানে -m আছে, এটা +m, এখানে +2 আছে, এখানে -2 = 0। এবার দেখেন, এখানেও -m-2, এখানেও m-2। আমরা যদি m-2 কমন নিয়ে ফেলি, তাহলে কি থাকে? এখানে একটা m থাকে, তাই না? আর এখানে একটা -1 থাকে, = 0। তাহলে আমরা এখানে দুইটা রাশির কি গুণফল = 0 পেয়েছি। তাহলে আমি কি পাবো? আমি পাবো m-2 = 0, অথবা m-1 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি কি m=2, এখান থেকে পাচ্ছি m=1। আচ্ছা, আমাদের কি কি এম এর মান বের করতে বলছে প্রশ্নে? এক্স এর মান বের করতে বলছে। আমরা তো এম সমান একটা জিনিস ধরে নিয়েছিলাম যে 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এম এর জায়গায় 2 টু দি পাওয়ার এক্স দিয়ে দেই, এখানেও 2, এখানে এম এর জায়গায় 2 টু দি পাওয়ার এক্স, আর এই ওয়ানের পরিবর্তে 2 টু দি পাওয়ার 0। এখানে 2 এর উপর কোনো পাওয়ার নাই মানে 1 আছে। তাহলে এখানে ভিত্তিদ্বয় সমান, তাহলে x=1। এখানেও ভিত্তিদ্বয় সমান, তাহলে x=0। তাহলে x=1 অথবা x=0, তো এটা সঠিক উত্তর। এই যে এখানে কি আছে? বিয়োগ আছে। এই যে 2 টু দি পাওয়ার 1 - x, বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয় না? এই যে 2 টু দি পাওয়ার 1 / 2 টু দি পাওয়ার x, যে বিয়োগ থাকার কারণে ভাগ হয়েছে এটা। তাহলে এগুলো আপনারা করবেন, হ্যাঁ, এইগুলো আপনাদের হোমওয়ার্ক। এখানে এক্স এর মান বের করবেন, এইটুকু থেকে এক্স এর মান বের করুন, বের করে এখানে এক্স এর মান বসাই দিবেন, যদিও বইয়ের মধ্যে সমাধান দেওয়া আছে। এটাও আপনাদের হোমওয়ার্ক। ওকে, আমাদের সূচকের সরলীকরণ এগুলো আমরা করে আসছি, টাইপ 3-তে এগুলো আমরা করে আসছি। দেখেন, এই যে x−1 ওয়াই, √x y−1 z, √z−1 x এর মান কত? তাহলে দেখেন, আমরা সবগুলো রুট মিলে একটা রুট নিতে পারি। আর এই যে x−1 কে লিখতে পারি 1/x.y, আর y−1 কে y−1 কে লিখতে পারি 1/y.z, z−1 কে লিখতে পারি 1/z.x। এবার একটু কালারটা চেঞ্জ করে নেই। দেখেন, এখানকার ওয়াই আর ওয়াই কাটা যায়, জেড আর জেড কাটা যায়, এক্স আর এক্স কাটা যায়, তাহলে কি থাকলো? √1। আর ওয়ানের বর্গমূল 1ই হয়। এটার মান কত? ভাই এগুলা এখন আপনারা নিজেরাই আশা করি করতে পারেন। দেখেন, এই যে 2a−1, 2 ডট, এই a−1 মানে 1/a, প্লাস 3b−1, 3b−1 মানে 1/b, তার উপরে আবার কি আছে? -1, তাই না? তাহলে কি হবে? তার মানে 2/a প্লাস 3/b, তার উপরে কি? -1। এই দুটা যদি আমরা এখন যোগ করি, এ আর বি এর লসাগু করলে হবে ab, এই এ দ্বারা ab কে ভাগ করলে হবে কি? b, তার মানে 2b প্লাস 3a, তার উপরে -1। আমরা যদি ভগ্নাংশটা উল্টাই দেই, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে না? মানে ab/2b+3a, তার উপরে কি পাওয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে, পাওয়ার 1। তাহলে পাওয়ার 1 দেওয়া লাগে না, এইভাবে দিলেই এটাই অ্যান্সার। আগের ম্যাথটা না ধরে করা যেত না, যেহেতু একটু টাইম নিত, টাইম লাগতো। হ্যাঁ, 9-10-এর ম্যাথ থেকেই তো আপনাদের প্রশ্ন আসে। এই যে এটা 9-10-এর একটা ম্যাথ, আপনারা কত করছেন এই ম্যাথ? তাহলে এই ম্যাথ করার জন্য কি করব? প্রথম কাজ হচ্ছে ভেঙে ফেলা। প্রথম কাজ আমাকে ভেঙে ফেলা। তাহলে 3 টু দি পাওয়ার m.3, এখানে যদি আমরা গুণ করে দেই, 3 টু দি পাওয়ার m² মাইনাস কি হবে? m, তাই না? ভাগ, এখানে 9 কে ভাঙলে 3a², তার মানে 2m+2। এখানে 3 টু দি পাওয়ার, এই যে m-1 আর m+1, এই যে m-1 × m+1 গুণ করলে কি হবে? m²-1, তার মানে 3 টু দি পাওয়ার m²-1। আচ্ছা, এইটা না ভাঙাটাই উত্তম। এখন দেখেন, এই যে এইখানেও ভিত্তি 3, এইখানেও ভিত্তি 3, মাঝখানে ভাগ চিহ্ন আছে। তাহলে আমরা কি করতে পারি? বিয়োগ করতে পারি। তার মানে m+1 বিয়োগ m² - m,
তাহলে এখানে চিহ্নটার পরিবর্তন হয়ে গেল, এই যে ভাগ চিহ্ন থাকলো। এখানেও ভিত্তি 3, এখানেও ভিত্তি 3, দুইটা কি ভিত্তি ভিত্তি 3। তাহলে আমরা একটা 3 লিখে কি হবে, পাওয়ার দয় বিয়োগ হবে 2m+2 -m² +1। তাহলে কি হবে, 3 টু দি পাওয়ার এম আর এম যোগ করলে 2m -m² +1। আর এখানে এই 2 আর 1 যোগ করলে 3 হয়, তাই না? আর এই যে মাঝখানে ভাগ থাকার কারণে তাহলে বিয়োগ হবে না। তাহলে 2m, এই -2, আর যা আছে তাই লিখি, +m²। তারপর কি হবে এখানে, -1। কি থাকলো এখানকার, +2m -2m -m² +m² +1 -1 বাদ যায়, থাকলো কি 3 টু দি পাওয়ার -2 সমান 1/3², তার মানে 1/9। এটা অ্যান্সার। 2m+2 কিভাবে হইলো, এই যে 9 টু দি পাওয়ার m+1, তাই না? 9-এর পরিবর্তে লিখতে পারি 3 স্কোয়ার, তার উপরে পাওয়ার হিসাবে আছে m+1। তাহলে এই যে 2 আর m+1 গুণ করলে কি হবে, 3 টু দি পাওয়ার, এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই যে 2m+2 এর বুঝতে পারছি। ওকে, আর তো কিছু করি নাই, আর কিছু করছি? এই যে এইটা থেকে 3 টু দি পাওয়ার 2m+2, আর এই যে m−1 তার উপরে পাওয়ার m+1, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই যে a+b হোল ইন্টু a−b, a² - b² আমরা সূত্র শিখছিলাম, তাহলে পাওয়ার হিসাবে সেটা লিখে দিছি। আর এখানে যে m তার উপরে পাওয়ার m−1, এই যে m এর, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হলো, m আর m গুণ করলে m², m আর -1 গুণ করলে -m। এখন এগুলো আপনাদের হোমওয়ার্ক, এগুলো আপনাদের হোমওয়ার্ক নিজেরা করবেন, যদিও বইয়ের মধ্যে সমাধান দেওয়া আছে। এই অঙ্ক একটা করে দেই, এই ধরনের বাকি অঙ্কগুলো আপনারা নিজেরা করবেন। কি আছে দেখেন, a/m/a⁴n তার উপরে পাওয়ার l, তাই না? এই পাওয়ারটা কি এইটার উপরেও আছে, এটার উপরেও আছে। তাহলে আমি কি এটাকে এইভাবে লিখতে পারি না, a⁴ml a⁴nl লেখা যায় কিনা বলেন? পাওয়ারটা বর্ণন করে দিলাম, এই যে এল এটার উপরেও আছে, এটার উপরেও আছে, সেটা বর্ণন করে দিলাম, জাস্ট এইটুকুই। গুণ, এই যে এখানে গুণ চিহ্ন আছে, হ্যাঁ এখানে গুণ চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে। তাহলে ঠিক পরেরগুলো, এই যে এম বর্ণন করে দেই, a⁴mn / a⁴ কি হবে ml গুণ, পরেরটাও যদি আমরা পাওয়ারটা বর্ণন করে দেই, a⁴nl / a⁴mn, দেখেন তো কাটা যায় না, কাটাকাটি করা যায় কিনা দেখেন। এই a⁴ml a⁴ml কাটা যাবে, a⁴mn a⁴mn কাটা যাবে, nl nl কাটা যাবে, সব কাটা গেছে, তার মানে 1। এইগুলোর অ্যান্সার 1ই হয় ম্যাক্সিমাম টাইমে, রাইট। তাহলে একই রকম ভাবে একদম সেম ওয়েতে এগুলা আপনারা নিজেরা করবেন, এটাও নিজেরা করবেন, একদম এইভাবেই করতে পারবেন। বইয়েও সমাধান দেওয়া আছে, বই অবশ্য আর একটু ডিটেলস করা আছে। এই কথা, আমাদের আজকে সর্বশেষ টাইম, আর 10 মিনিট লাগবে, সর্বশেষ টাইম করতে খুব বেশি সময় লাগবে না। দেখেন এখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, এই a⁴x সমান b, b⁴y সমান c, c⁴z সমান y। তাহলে বলছে এক্স ওয়াই জেড সমান কত। এখানকার যে কোনো একটা ইকুয়েশন নিয়ে শুরু করি, a⁴x সমান b নিয়ে শুরু করলাম। এখন এই যে a⁴x, এই যে a, এই এর মান দেওয়া আছে একটা, এই যে a সমান c⁴z, এর পরিবর্তে c⁴z লিখে দেই, দিলাম। এর উপরে কিন্তু পাওয়ার x ছিল, তাহলে এখানে পাওয়ার হিসাবে একটা x থাকবে আগের থেকেই, তার মানে কি c⁴zx সমান b। এবার দেখেন এই যে c, কারণ আমাকে কি যে কোনো ভাবে হোক এখানকার ভিত্তিটাকে কি করতে হবে, b বানাইতে হবে। এখন এই যে c এর মান কি দেওয়া আছে দেখেন, এই যে c এর মান দেওয়া আছে b⁴y, তাহলে c এর পরিবর্তে b⁴y দিব। তার c এর পাওয়ার আগের থেকে zx ছিল, তাহলে এখানেও zx সমান b। তাহলে b⁴, এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এগুলো গুণ হবে x y z, এখানে b এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1, তার মানে x y z = 1। এখানে দেখেন এই টু, এই টু কিন্তু শুধু এক্স এর পাওয়ার, এই টু কিন্তু শুধু এক্স এর পাওয়ার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখেন 8কে আমি ভেঙে লিখতে পারি 2, তার উপরে পাওয়ার 3, তার উপরে x² আছে, এখানে 2⁴3x। তাহলে কি হয় এখানে 2⁴, এই 3 আর x² গুণ করলে 3x² সমান 3x, সরি 2⁴3x। তাহলে কি হলো এখানে,
তাহলে যেটা হয়, উভয় পাশের ভিত্তিদ্বয় যেহেতু সমান, তাহলে কি হবে, পাওয়ার দ্বয়ও সমান হবে। 3x² সমান 3x। তাহলে আমরা এখান থেকে আর কি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি উভয় পাশে 3 কাটা দেওয়া যায়। উভয় পাশে 3, আর দেখেন এখানে কিন্তু 3 কাটা দেওয়া যাবে, কিন্তু চলক কেটে দেওয়া যাবে না। x² মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স কমন নিলে x-1 ইজ ইকুয়াল টু 0, তার মানে x সমান 0, আর এটা কি হবে, 1 হবে, এটা অ্যান্সার। এই অঙ্কটা একটা জায়গায় ঝামেলা আছে। কোন জায়গায় ঝামেলা আছে জানেন? ঝামেলাটা কি করতেছে, ঝামেলা করতেছে এই টু। যাই হোক, টু ঝামেলা করতেছে করুক, আমরা কি করব, এইটার পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারি y⁵ টু ডট, এই যে টু বাদে এইটুকুর পরিবর্তে লিখতে পারি y⁵ এখন সমস্যা কি করতেছে জানেন, এখানে ভিত্তিদ্বয় সমান হয়েছিল, অল্পের জন্য হইল না, এই টু, এই টু ঝামেলা করে ফেলছে। এর জন্য তাহলে আমরা কি করতে হবে, তাহলে যেহেতু যেগুলো ভিত্তি সেম ওগুলোকে একপাশে নিয়ে আসা। তাহলে এই যে y⁵ এটা গুণ আছে, তাহলে এটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, y⁵ এই পাশে শুধু টু থাকলো। এখন দেখেন, এখানেও ভিত্তি ওয়াই, এখানেও ভিত্তি ওয়াই, তাহলে পাওয়ারটা কি হবে, ভাগের কারণে বিয়োগ হবে। তাহলে আমি লিখতে পারি y⁵ মাইনাস 2/3 সমান 2। এটা বিয়োগ করলে 1 হয়, হ্যাঁ, 5/3 থেকে মানে 3-এর 5 থেকে 3-এর 2 বাদ দিলে 3-এর 3 হয়, 3-এর 3 মানে 1 সমান 2। তাহলে এটা অ্যান্সার। আর না পারলে বিয়োগটা করবেন আপনারা। আচ্ছা, এইগুলা হচ্ছে উচ্চতর গণিতের অঙ্ক, হ্যাঁ, উচ্চতর গণিতে এই ধরনের অঙ্ক আছে, আসতেও পারে। তারপরেও এরকম যদি কখনো দেখেন যে তিনটা রাশি সমান দেওয়া আছে, তিনটা রাশি ইকুয়াল দেওয়া আছে, তাহলে কি করতে হবে, তাহলে কি করতে হবে, এটাকে চতুর্থ একটা রাশির সমান ধরে নিতে হবে। এই ধরনের অঙ্ক যতগুলোই আসবে, যদি তিনটা রাশি ইকুয়াল দেওয়া থাকে, তাহলে চতুর্থ একটা রাশির সমান ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে আমরা এখানে যেটা করতে পারি, a⁴ 1/x, কারণ b⁴ 1/y সমান c⁴ 1/z ইজ ইকুয়াল টু এম ধরে নিলাম, ধরে নিলাম এটা সমান এম। তার মানে কি, এইটা সমানও এম, এই b⁴ 1/y সমান এম, c⁴ 1/z সমানও কি এম। তাহলে আমি এখান থেকে পাচ্ছি কি a⁴ 1/x সমান এম। আমি এর মান বের করব কেন জানেন, এই যে এখানে বি সি, বি সি আছে, মানে এখানে এর মান বসাবো, বি এর মান বসাবো, সি এর মান বসাবো। তাহলে আমার এখানে এর উপরে পাওয়ার যে 1/x আছে, এটা দূর করার জন্য উভয় পাশে পাওয়ার এক্স নিব। তাহলে কি হবে, এই যে এক্স আর এক্স কাটা যাবে, তখন এ সমান m⁴x। দেখেন এখানে এক্স ছিল বলে এই পাশে এসে m⁴x হয়েছে। তাহলে বি এর ক্ষেত্রে কি হবে, m⁴, যেখানে বি এর উপরে পাওয়ার 1/y আছে, ওয়াই হবে। এবং সি এর ক্ষেত্রে কি হবে, সি এর ক্ষেত্রে m⁴z হবে। এখন আমরা এইখানে এ বি সি এর মানটা বসাই দিই। এখানে কি দেওয়া আছে, a b c ইজ ইকুয়াল টু 1, এ এর মান যদি বসাই দেই m⁴x, বি এর মান m⁴y, সি এর মান m⁴z ইজ ইকুয়াল টু 1। এবার দেখেন ভিত্তিগুলো সব সেম হয়ে গেছে, তাহলে কি মাঝখানে গুণ থাকার কারণে পাওয়ারগুলো যোগ হবে। আর ওয়ানের পরিবর্তে আমি লিখতে পারি m⁴0, তার মানে x+y+z ইজ ইকুয়াল টু 0, এটা অ্যান্সার। আচ্ছা, এটা আমরা একটু আগে যে ওই যে a⁴x সমান b এই ধরনের অঙ্ক করলাম, আর এটা সেম অঙ্ক, হ্যাঁ, এটা আপনারা নিজেরা করবেন। চলেন আজকের আমাদের দিনের শেষ অঙ্ক করি, আর না রাতের শেষ অঙ্ক। 9⁴x সমান 27⁴y হলে x/y এর মান কত। এখানে আছে 9, এখানে আছে 27, তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো ভাবে হোক ভিত্তি বা পাওয়ার সমান করতে হবে। দেখেন তো, 9কে 3 স্কোয়ার লিখতে পারি, তার উপরে এক্স, 27কে লিখতে পারি 3⁴3, তার উপরে ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি, 3⁴2x সমান 3⁴3y। উভয় পাশের ভিত্তি সমান, তাহলে পাওয়ার দ্বয় কি হবে, সমান হবে 2x সমান 3y। আমাকে কি বের করতে বলছে, x/y। দেখেন এই 2x সমান 3y, x/y বের করতে বলছে, তার মানে আমি এই যে এখানে x আছে, x এর নিচে একটা y দেই, তাহলে এখানেও একটা y দেই, তাহলে এখানকার y আর y কাটা যাবে। তার মানে 2 ডট x/y সমান 3।
এখানে আবার কি আছে, একটা থ্রি আছে, টু আছে না, এই টুটা ওপাশে গিয়ে কি হবে, গুণ আছে, ভাগ হয়ে যাবে। এক্স বাই ওয়াই সমান 3/2। এটা হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।